শেয়ার। হুম। হুম। তো আমরা আজকে উপনীত হয়েছে ফোকাস রাইটিং 2। আমি আবারও বলেছিলাম ভাই, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যদি একবার শুরু করতে পারি, মানে আমরা যদি এই কোর্সে রিদমটা ধরতে পারি, রিদম মানে বুঝতে পারছেন, মানে ডিরেকশনটা, ওরিয়েন্টেশনটা যদি আমরা একটু ধরে ফেলতে পারি, একটা সময় পর্যায়ে, মানে এই বেশি দিন নাই, কয়েকদিনের মধ্যে আপনার মনে হবে যে না, পড়াটা একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি কি করে ফেলতে পারেন, ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে। আর আমি তো ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, ডেইলি টাস্ক আকারে হোক অথবা নিউজ পাওয়ার টাস্কে হোক, দেখবেন আমি কিন্তু ছোট ছোট ইনস্ট্রাকশন দিয়ে রাখি। আপনাদের কাজ সময় এগুলো একটু ফলো করা। আমি জানি প্রত্যেকে এখানে আমার কেউই আমার নিউজ পেপার টাক্সের জন্য বসে থাকে না, সবাই হয়তো এক পলক নিজেরা আগে থেকে নিউজ পেপার পড়ে ফেলে, কি কি পেপার পড়তে হয়, কি কি আর্টিকেল পড়তে হয়, এতটুকু আইডিয়া বা এতটুকু সেন্স আপনাদের কিন্তু অলরেডি গ্রো করে ফেলেছে। কিন্তু আপনারা যেটা করবেন, তারপর আমি নিউজ পেপার টাক্সে যে লেখাগুলো লিখি, যে এটা এই মানে ব্র্যাকেট একটা অংশ দিই না, ধরেন প্রথমে পেজ নাম্বার দিই, তারপর হচ্ছে কি ওই আর্টিকেল হেডলাইনটা দিই, তারপরে কিন্তু আমি একটা কাজ করি, কাজটা কি, ওই ব্র্যাকেটে কিছু এক্সট্রা কথাবার্তা লিখি। ঠিক ওই জিনিসটা আপনারা কি করবেন, ফলো করবেন, এতটুকু যথেষ্ট। আর আমি যে যতটুকু নিউজ পেপার ইয়াটা দেই, আমার মনে হয় না 30 থেকে 35 মিনিটের বেশি সময় লাগবে। ওকে। আর আপনারা একটা কাজ অবশ্যই করবেন, আমি ক্লাসের শুরুতে আজকে বলে দিচ্ছি, এটা হচ্ছে যে প্রত্যেকটা হেডলাইন অবশ্যই আপনারা পড়বেন, প্রত্যেকটা নিউজের, প্রত্যেকটা আর্টিকেলের হেডলাইন অবশ্যই পড়বেন, এবং এটার সাথে যদি আমাদের কোনো ফটো থাকে, ওই ফটোর কি পড়বেন, ডেসক্রিপশনটা পড়বেন, পিকচার যদি থাকে আর কি। আর অবশ্যই অবশ্যই ডেইলি স্টার আমরা পুরোটাই পড়বো। আর হচ্ছে যে ডেইলি স্টার পড়ার পর আমরা কি করবো, প্রথম আলো যেতে পারবো। দেখবেন যে ডেইলি স্টার অনেক নিউজ প্রথম আলোতে কি হয়, রিপিট হয়। বুঝতে পারছেন আমার কথাটা? এই দুইটা পেপারের বাইরে আর কোন পেপার আপনারা চাইলে ফলো করলে এটা আপনাদের উপর, না করলেও চলবে, ঠিক আছে। তবে আমি বলতেছি, পেপার বেশি পড়া থেকে এই দু একটা পেপারে সবগুলো আর্টিকেলের হেডলাইন পড়া উচিত, এবং গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো কি করা উচিত, আপনার প্রতিদিন পড়ে ফেলা উচিত। ঠিক আছে, এমন না যে ভাই পুরো আর্টিকেলের পুরোটা আপনার ফোকাস রেখে লিখতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমি কিন্তু আপনাদেরকে ডিরেকশনটা স্পেসিফিক করে দিয়ে দেই, যে ভাইয়া এতটুকু আপনার কি করবেন, এই অংশটা লাগবে, এই অংশটা লাগবে না, কিন্তু বলে দেই। এটা মাঝে মাঝে বলি যে এরকম প্রথম প্যারাটা হুবহু লিখতে পারবেন, প্রথম লাইনটা এক্সাম হলে লিখতে পারবেন। দ্যাট মিনস ইউ হ্যাভ টু নোট ডাউন দোজ লাইন্স, ইউ হ্যাভ টু নোট ডাউন দোজ প্যারাস। আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি? মানে আমি যে ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে দেই, এগুলো একটু চেষ্টা করুন যে কি পুরোটা কি করার ভাইয়া, হ্যাঁ, রপ্ত করার। আর অবশ্যই আমি বিশেষ করে আপনাদের অলরেডি একটা খাতা আছে, ওই খাতার মধ্যে আমি যেভাবে লিখতে বলতেছি সেভাবে লিখেন। আর অনেকে দেখি যে ওয়ার্ড স্মার্ট লিখে আমাকে আপলোড দেন, এটা আমাকে আননেসেসারি মনে হচ্ছে। ওয়ার্ড স্মার্ট নিজেদের মতো করে পড়বেন, বুঝতে পারছেন? মানে এটা এমন না যে আমাকে টাস্ক হিসেবে লিখে দেখাইতে হবে, ইটস নট লাইক দ্যাট। তবে বাকিগুলো আপনি লিখবেন, মানে যেগুলো আমি লিখতে বলি। যেমন আজকে আমি একটা জিনিস লিখতে বলেছিলাম, আমি জানি না আপনাদের মধ্যে কারা কারা মানে আমার কথা মতো ওই নোট করতেছেন বা ক্লাস করতেছেন, বা আমি জানি না সবাই, অনেকেই কোর্সে ভর্তি হয় কিন্তু অনেকে হয় কি একটা দুইটা ক্লাস করার পর তাদের আর হদিস থাকে না। তো আমি যেই বলি যে এই হেডলাইন দিয়ে এই জিনিসটা হুবহু লিখেন, কাইন্ডলি ভাই একটু লিখে রাখেন, ঠিক আছে, অনেক কাজ দিবে, বিলিভ মি অর নট। আপনি যখন ধরেন আমাদের মোটামুটি যখন একটা ইয়াটা শেষ হয়ে যাবে, ক্লাসগুলো শেষ হয়ে যাবে, আমার ডেইলি টেক্সট শেষ হবে, তখন আপনি যখন উল্টাবেন, তখন আপনি কি করবেন, ওই ইয়াগুলো শুরু করবেন, মানে আপনি এটা কি বলে, অ্যারেঞ্জ করা। আপনি তখন রিঅ্যারেঞ্জ করবেন যে এই টপিকের লেখাগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন, অমুক টপিকের লেখাগুলো অ্যাকসেপ্ট করবেন, তখন দেখবেন যে কি আপনার লেখাগুলোর একটা ফরম্যাট চলে এসেছে। এই যে আপনারা ভয় পাচ্ছেন কমন ইন্ট্রোডাকশন এই নিয়ে, এটা আমি আজকে দেখাবো। যে গত ক্লাসে আমি বলেছি যে একটা ইন্ট্রোডাকশন, কমন কিছু ইন্ট্রোডাকশন রেডি করবেন, তো আজকে আমরা আরেকটু কিছু দেখাবো যে কিভাবে আমরা কমন ইন্ট্রোডাকশন গুলো কি করতে পারি, ফর্ম করতে পারি। ঠিক আছে, পড়া এখন হবে না, যাই শুভ, খুবই স্বাভাবিক, পড়া এখন নাই হইতে পারে, কিন্তু আপনি লিখে রাখেন, বুঝে রাখেন, অল্প অল্প পড়েন, পরীক্ষার আগে একটু সিরিয়াসনেস দেখায় কি করেন, পড়া স্পিডটা বাড়াবেন। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? ওকে। আর্ট নিয়ে যে পেজ, ওইটার হেডলাইন ভাই, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, হেডলাইন সবগুলো তো এক পলক দেখবেন, তারপরে কিছু কিছু হেডলাইন, ধরেন অপু বিশ্বাস অমুকের সাথে প্রেমে আবদ্ধ, এই টাইপের কোন যখন হেডলাইন দেখবেন, আপনার কি অপু বিশ্বাস নাম দেখার পরে ওইটা আপনার কি আর পুরো বাকিটা পড়তে হবে? ইউজের কমন সেন্স, বুঝতে পারছেন? তারপরে সাকিব আল হাসানের সাথে আমাদের উপদেষ্টা আসিফের ঝামেলা, এইটা তো নিশ্চয়ই আমার মানে হেডলাইনটা পড়া দরকার নাই। আপনি হেডলাইনের প্রথম মানে ইয়াটা দেখলে, কন্টেস্ট দেখলে বুঝবেন যে কি না, এই হেডলাইনটা আপনার একবার অবজার্ভ করা উচিত অথবা অবজার্ভ করা উচিত না। বুঝতে পারছেন? এতটুকু সেন্স আপনাদের সবার আছে। আমি ইন এ হোল সব বলেছি, সব মানে আপনি নিজে সর্ট আউট করতে পারেন যে কোনটা লাগবে কোনটা লাগবে না। কিছু কিছু নিউজ আছে যেটা শুধু আর্টিকেল, হেডলাইন, পিকচার ডেসক্রিপশন, আর আমাদের যে ওই যে কি নোট আকারে যে বিশেষ করে ডেইলি স্টার করে, ওই যে ভিতরে মানে নিউজের আর পাশাপাশি কিছু জিস্ট সামারে ওরা কিন্তু কি মাঝে মাঝে আলাদা করে তুলে দেয়, অতটুকু পড়লে আমার মনে হয় যথেষ্ট, সেক্ষেত্রে পুরো আর্টিকেল পড়া লাগে না। ঠিক আছে, ওকে। তো আমরা ফোকাস সেটিং এর নেক্সট ইয়াটা করবো। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে একটা ফোকাস সেটিং আমরা শুরু করতে পারি, আই রিপিট, কিভাবে আমরা একটু ফোকাস সেটিং শুরু করতে পারি। আর শুরু করার পরে ইন্ট্রোডাকশন লেখার পরে আমরা কি দিয়ে কি করবো, আমাদের আলোচনা শুরু করবো। আমি বলেছিলাম যে টার্মিনোলজি গুলো ইয়ে দিই, ব্যাখ্যা দিই। আজকে আমরা ঠিক তারপর থেকে আসবো, ওকে।
তো আমি যদি একটু রিক্যাপ করি, আমাদের মোটা বেসিক্যালি এই পার্টগুলো থাকে। আমাদের ইন্ট্রোডাকশন থাকবে একটা, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কি আমার ডেফিনেশন, এই যে এইখানে হচ্ছে মেইন টপিক আমরা লিখবো, মানে যে টপিক আমাদের লিখতে বলছি সেই টপিকে আমরা নেক্সট আলোচনা শুরু হবে ডেফিনেশন পর্যায়ের পর থেকে। তারপর ডেটা। আচ্ছা ভাই একটা জিনিস, ডেটাটা আমাদের দরকার। এখন ডেটা বলতে আমরা ইন এ সেন্স এইটা মিন করি যে ডেটা মানে ভাই এরকম একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে এরকম আমি নিউমেরিক্যাল কিছু ডেটা লিখবো, এটাও ডেটা রিপ্রেজেন্টেশন একটা ইয়ে। তবে আজকে আমি জানি না কারা কারা পেপার পড়েছেন ভাই। স্টার্ট কর যাই শুভ, আমার মানে বেসিক ক্লাসটা শেষ হোক, মানে এটা তো হচ্ছে ফোকাস সেটিং এর যে 3টা বেসিক ক্লাস আছে এগুলো শেষ হোক। তারপরে আমি আপনাদের মানে আপনারা তখন বুঝে যাবেন যে হ্যাঁ এভাবে ফোকাস সেটিং লিখতে হয়। তারপর আগে আপনারা জানতেছেন, তারপর আপনারা কি এবার লেখা শুরু করবেন, তখন আমি আস্তে আস্তে কিছু সাপোর্ট ইয়া দিয়ে শুরু করবো। পাবেন ভাই, ঠিক আছে? আচ্ছা, যারা নিউজ পেপারটা পড়ছেন, আমি কিন্তু দেখেন তো আজকে একটা আর্টিকেল আমি আপনাদেরকে পড়তে বলছিলাম, মনে আছে? বিজনেস ওয়ান মনে হয়, মোস্ট প্রবাবলি। আমি বলছিলাম যে ডেটা এক্সট্রাক্ট করার দরকার নেই, অর্থাৎ ডেটাগুলো নোট করার দরকার নাই, তবে প্রত্যেকটা ডেটা লিনিয়ার ফর্মে বা লিনিয়ার লিনিয়ার ফর্ম মানে যদি বুঝেন, মানে প্রতিটা লাইনের মধ্যে ডেটাগুলোকে ওরা কি করছে, ইনপুট দিয়েছে। এই জিনিসটা আমি আপনাদেরকে, পেপার আজকে আপলোড হয় নাই কেন ভাই? পেপার আপলোড হয় নাই আজকে? এই যাই শুভ বলতেছে পেপার ওই গ্রুপটাতে পেপার দেওয়া হয় না, আসলে কি তাই? সুখদেব কিভাবে পাইছেন ভাই একটু বলুন তো? হয়েছে বলতেছে, তার মানে আপনি হয়তো মিস করেছেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, যেহেতু হয়েছে। আচ্ছা যেটা হোক, আমি আপনাদেরকে মূল যে জিনিসটা বলতে যাচ্ছি যে দেখবেন যে ওই আর্টিকেলটার ভিতরে মানে ডেটাগুলো কিন্তু ওরা একদম টেবুলার ফর্মে কি করে না, রিপ্রেজেন্ট করে। ওরা কিভাবে করেছে? লিনিয়ার ফর্মে। এবং আমি আপনাদের বলছি যে জাস্ট প্যাটার্নটা দেখেন, সেন্টেন্স প্যাটার্নটা আপনারা কি করেন, খাতায় লিখে রাখেন, ডেটা লিখতে বলি না কিন্তু। কারণ ডেটাগুলো আমাদের জন্য খুব একটা রিলিভেন্ট না। খেয়াল করে দেখবেন কথাটা, ডেটাগুলো রিলিভেন্ট না। কেন এই কথাটা বলতেছি? আমরা যখন কোনো কিছু নিয়ে ডিসকাস করব, মানে আমরা যখন মেইন টপিকে চলে আসবো, তখন আমাদের, আমি যেটা করতাম মানে লিনিয়ার ভার্সনে ডেটাগুলো দিতাম, ডেটা টেবল না দিয়ে। কারণ আমি টেবুলার ফর্মে ডেটা দিলে কিন্তু আমার অনেক সেট মানে একুরেসি লাগে একটা, প্রথম কথা হচ্ছে এটা, তারপর অনেক সেট ডেটা লাগে। কিন্তু মানে অনেক সেট মানে কি অনেকগুলো ইয়ারের হয়তো কি লাগে, ডেটা লাগে। কিন্তু আমি যদি লিনিয়ার ভার্সনে লিখি তাহলে কিন্তু আমার কি মোটামুটি দু একটা ডেটাকে কিন্তু কি আমি লিনিয়ার ফর্মে নিয়ে আসতে পারতেছি। আমার ট্রিক্সটা কি আপনারা ধরতে পারতেছেন? মানে আমি যেটা বলতেছি যে এই ডেটা রিপ্রেজেন্টেশনটা এটা যে টেবুলার ফর্মে হয়তো ইটস নট লাইক দ্যাট, এটা ম্যান্ডেটরি না, তবে আপনারা যদি লিখার মধ্যে ডেটা দেন দ্যাট ইজ গুড। ক্লিয়ার? তো আবার বলতেছি ডেটা নিয়ে খুব বেশি বোদার হবে না, কারণ ডেটা একদম একুরেট হইতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমি মনে হয় আগে আলোচনা করছি, কাছাকাছি হইলেই হবে। ক্লিয়ার? আমাদের এক্সপোর্টের 80% কি কোথেকে আসে, আর্মি থেকে আসে। এটা কিন্তু জাস্ট আমরা একটা কি মানে ওভারঅল একটা কি ইয়া থেকে বললাম। কারণ আপনি যদি আনতে যেটা 50% বলেন তাহলে কিন্তু রং। মানে বুঝতে পারতেছেন অ্যাপ্রক্সিমেশনটা কতটুকু একুরেট হইলে আপনার আনসারটা অ্যাকসেপ্টেবল হয়। তো যেটা বলতেছিলাম, আমরা আমরা ডেফিনেশন পার পর্যন্ত মোটামুটি দেখেছিলাম, তারপর আমরা চলে আসবো মেইন টপিকে। মেইন টপিকের সাথে আমরা কিন্তু কি ডেটাগুলো আস্তে আস্তে ইনপুট দেওয়া শুরু করব। আর লাস্টে আমরা একটা কনক্লুশন লিখবো। আজকে আমরা বেসিক্যালি এই 3টে জিনিসের উপর একটু ফোকাস করব। ডেটা, যেটা আমি আজকে মনে হয় পেপার, আপনারা যারা আর্টিকেলটা পড়েছেন তারা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন যে ডেটা কিভাবে আমরা লিনিয়ার ফর্মে মানে লাইনের মধ্যে কিভাবে আমরা ডেটা লিখতে পারি। এবং আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করতেছি যে যে ফরম্যাটে যে ওয়ার্ডে তারা ডেটাগুলা ইনপুট দিয়েছে, আপনারা ওই ফরম্যাটটা মানে ওই স্ট্রাকচারটা একটু কি করেন ভাই, রপ্ত করার চেষ্টা করেন ডেইলি স্টার থেকে। এই জন্য আমি আপনাদের সবসময় বলি ইংলিশ নিউজ পেপার একটাই পড়বেন, ডেইলি স্টার। ওদের ওয়ার্ড, অনেকে বলে যাবে ডেইলি স্টার ওয়ার্ড গুলা ক্লিশে, আসলে সত্য। ডেইলি স্টার একই ওয়ার্ড, ইভেন একই হেডলাইন, বিলিভ মি অর নট, আজকে যখন আমি আপনাদের জন্য পেপারটা বের ইয়ে করতেছি তখন আমি দেখলাম যে একই হেডলাইনের নিউজ গত মানে আমি এই সেম আর্টিকেলের ইয়াটা নিউজটা গত বেচেও আমি কি পড়াইছিলাম, সেম ইয়াটা হেডলাইনটা ওরা আবার ইউজ করছে। দ্যাট মিনস হোয়াট, আপনি যদি রেগুলার বেসিসে যদি ডেইলি স্টার পড়েন, আপনি শিওর থাকেন আপনার ওয়ার্ড ভোকাবুলারি কি একই ওয়ার্ড যদি বারবার রিপিট হয়। আচ্ছা, কোনো কি নয়েজ হচ্ছে আমার মানে আমার এন্ড থেকে? কারণ আমাদের ইয়াতে হোস্টেলের ইয়াতে কিন্তু ওই টুর্নামেন্ট চলতেছে, ঠিক আছে, ওখানে একটু বেশ নয়েজ হচ্ছে। আপনারা কি ভাই মানে নয়েজ পাচ্ছেন আমার এন্ড থেকে? মানে একটু হই হুল্লোড়? আচ্ছা, পাচ্ছেন না, তার মানে হয়তো ইয়াতে মাইকে যাচ্ছে না, হোয়াটএভার। যেটা বলতেছিলাম আমি, তাহলে কথাটা কি, আচ্ছা আমরা আজকে আলোচনা করবো বেসিক্যালি মেইন টপিক, ডেটা, আর হচ্ছে কনক্লুশন পার্ট নিয়ে। ওকে। আর একটা জিনিস, হুম, আর একটা জিনিস আমি আপনাদেরকে বলছি যে এই কয়দিন আগে খেয়াল করে দেখবেন ভাইয়া, আপনারা কিসের মানে বেসিক্যালি আপনারা যে আমার কোর্সটা করতেছেন বেসিক্যালি কিসের জন্য? ব্যাংকের জন্য, তাই না? আমি বলছিলাম যে এটা হয়তো বিসিএস বাদে অন্যান্য যে জবের রিটার্ন গুলো আছে সেখানে কাজে দিবে, কিন্তু আমার পুরো কোর্সটা ডিজাইন করা বেসিক্যালি ব্যাংক রিটার্নের জন্য। আই রিপিট, ব্যাংক রিটার্নের জন্য। এখন একটা কথা আছে, যেহেতু আপনারা ব্যাংকের এক্সাম দিবেন, আজকে এই ট্রিকটা সবাই মাথায় ঢুকাই নেন।
ব্যাংকের এক্সাম নিবেন, ব্যাংকের এক্সাম দিবেন, তার মানে কি ব্যাংকের ইন্ডাস্ট্রি মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেটা আমাদের দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আর হচ্ছে রোল অফ ব্যাংকস, মানে ব্যাংকে আমাদের বিভিন্ন ব্যাংকের যত রকম প্রোডাক্ট বা যত রকম সার্ভিসেস আছে সব আপনার জানা থাকা আবশ্যক। এবং এই জন্য কিন্তু আমি আপনাদের একটা বই কিনতে বলছিলাম বাজারে, ক্র্যাক দ্য ব্যাংক ভাইবা, বইটা আগে থেকে নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? পুরান হোক নতুন হোক, পুরান ওখানে হয়তো একটু আপডেট তথ্যগুলো মিস যাবে পুরানে, নতুন চাইলে নিতে পারেন, আপ টু ইউ। এটা নিলে সুবিধা হবে কি, মানে আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে একটা ভালো আইডিয়া আপনার চলে আসবে। টিপিক্যালি আপনাদের কাছে যে যে ইয়াগুলো বইগুলো আছে, জিকে বইগুলো আছে, ওগুলোর সাথে আপনি চাইলে এটা রাখতে পারেন। আচ্ছা, হ্যাঁ। অনেকে এটা বলে যে ভাই ডেলিস্টটা খুব বাজে, একই ওয়ার্ড বারবার ইউজ করে। আরে ভাই, আপনার কি বারবার আনকমন ওয়ার্ড দরকার, নাকি আপনার শিখার জন্য আসছেন ওখানে? আপনি ডেলিস্টটা ভুল ধরতে আসেন নাই। হোয়াটএভার, পড়াতে চলে আসে আমরা। আমরা কিন্তু আবার বলতেছি, আমরা প্রত্যেকটা ফোকাসকে, আমরা এই ফোকাসের টপিককে আমরা ব্রড ক্যাটাগরিতে এই 6টা ইয়াতে ডিভিশনে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? ক্লাইমেট বা এনভায়রনমেন্ট রিলেটেড, তারপরে জেন্ডার রিলেটেড, তারপর ইকোনমিক্স। এটা ইকোনমিক্স যদি একটা ব্রড টার্ম, এখানে আমাদের অনেক কিছু আসে। এবং এই ইকোনমিক্স পার্টের আপনারা যখন প্রিলি পড়বেন, প্রিলিটা এমন ভাবে পড়বেন যেন ওই ডেটাগুলো আপনারা রিটেনে ইউজ করতে পারেন, ঠিক আছে? এই জন্য কিন্তু বেসিক ভিউ আমি আপনাদেরকে সবসময় বলি যে বেসিক ভিউ পড়লে আপনারা কি রিটেনে হেল্প পাবেন। কারণ হচ্ছে কি, বেসিক ভিউ বইয়ে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আবার রেফারেন্স উল্লেখ থাকে, যেটা অন্যান্য বই থাকে না, বুঝতে পারছেন? এই কারণে বেসিক্যালি আমি বেসিক ভিউর একটা বড় ফ্যান, বা নাইমের বড় ফ্যান। এবং আপনারা নাইমকে যতই গালিগালাজ করেন, বিশ্বাস করা না করেন, বিসিএস এর ক্ষেত্রে যদি বলি, মানে এই জিকে, রিটেন জিকে, মানে রিটেন আই এ, রিটেন বিএ, এটার জন্য ওয়ান ওয়ান এন্ড অনলি টিচার এন্ড দ্য বেস্ট টিচার হচ্ছে কেউ নেই। আপনার হয়তো গালিগালাজ করতে পারেন, সে স্বৈরাচার দোষ হতে পারে, সেটা হয়তো পার্শিয়ালি ট্রু আর পুরোপুরি ট্রু, সত্য। কিন্তু আপনি যদি বলেন যে কোয়ালিটি, তাহলে ভাই তার ধারে কাছে কেউ না। হয়তো তার গালিগালাজ করতে পারেন, তার বই লাস্টে বাইর হয়, সে আসলে অনেক কিছু নিয়ে এঙ্গেজ, কিন্তু এটাই ফ্যাক্ট। পরেবার আমরা তার মার্কেটিং না করি, সে আমার কিছুই না, তার সাথে আমার কোনো পরিচয় নাই। ডেভেলপমেন্ট, এটা কিন্তু একটা ভাই কনস্ট্যান্ট ইস্যু। আপনি বলতে পারেন যে ভাই বিগত সরকার শুধু ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে ছিল, তো উত্তর হচ্ছে না ভাইয়া, ডেভেলপমেন্ট যে কোনো সময় আসতে পারে। তবে ডেভেলপমেন্টের আগে আরেকটা টার্ম এখন আমাদের খুব জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন তো? সুতরাং আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডেফিনেশনটাকে শিখে রাখবেন। ওকে। তারপর সমসাময়িক ইস্যু, এটা আপনারা ভাই পড়লেই বুঝবেন। যেমন আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, এক সপ্তাহ পরে যদি রিটার্ন এক্সাম হয়, তাহলে মানে আর্টস ফ্যাকাল্টি ধরেন ব্যাংকের রিটার্ন এক্সাম নিবে, কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেস করে কি ফোকাস আসতে পারে, আমাকে ব্রড টপিকটা বলেন। মানে ভাই এই টপিকের উপর ফোকাস নিয়ে আসতে পারে, হুবহু তার আপনার হেডলাইনটা আমাকে বলতে পারবেন না? আমাকে একটু জাস্ট আপনারা বলুন তো, তাহলে আমি বুঝবো যে আপনার বুদ্ধি বা আপনাদের ইয়া কতটুকু, অ্যানালাইসিস করা কতটুকু বাড়ছে। আমাকে একটা মানে কারেন্ট মানে ইস্যুস এর কথা বলুন তো, যেগুলোর উপর বেস করে ফোকাস নিয়ে আসতে পারে। কারেন্ট ইস্যুস, এটা ক্যাশলেস ইকোনমি, টু বি অনেস্ট ওটা ইকোনমিক্স এর সাথে যায়, ঠিক আছে? ইকোনমিক্স তো প্রায় মানে আমাদের রেগুলার আপডেট হয়। গাজা ইস্যুস, চমৎকার। কারেন্ট ইস্যুস এর মধ্যে একটা হচ্ছে আমাদের কি, এই যে ফিলিস্তিন ইস্যু, যেটা নিয়ে মনে হয় অলরেডি পরীক্ষাতে এসে গেছে। আরেকটা আছে ভাই, রোহিঙ্গা ইস্যু। এখন কিন্তু দেখবেন যে, আচ্ছা, এগুলা কেমনে বুঝবেন যে কোনটা ইম্পর্টেন্ট? দেখবেন যে পেপারে প্রতিদিনই দেখবেন যে কি ওই রিলেটেড আর্টিকেল আসতেছে, যেমন রোহিঙ্গা ইস্যু, রাইট? আরো আছে ভাই, চমৎকার। পাক আফগানিস্তান ইস্যু, এটা কিন্তু হুবহু আসবে না, কারণ পাক আফগানিস্তান ইস্যু কিন্তু কি ঠিক যতটা না ইন্টারন্যাশনাল প্রবলেম বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে রিজিওনাল ক্রাইসিস। আর পাক আফগানিস্তান এই কারণে রিলিভেন্ট, কারণ সেটা সাউথ এশিয়ার দুইটা কান্ট্রি, এবং আমরা কিন্তু কি, তারা কিন্তু আমাদের নেইবার্স ইন এ সেন্স, কারণ তারাও কিন্তু সাউথ এশিয়ান কান্ট্রিজ, সার্কের মেম্বার্স তারা। তো বুঝতে হবে আপনার যে পাক আফগানিস্তান নিয়ে কিন্তু সরাসরি কি আসবে না, ফোকাসে নিয়ে আসবে না, কিন্তু কি আসবে আপনার এই যে এই সাউথ এশিয়ান রিজিয়নের যে আমাদের কি আপনার কোন একটা টপিকে কি আসতে পারে, ফোকাসে নিয়ে আসতে হবে, সেখানে কিন্তু এই পাক আফগানিস্তান ইয়াটা আপনার কনফ্লিক্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপরে জেনজি প্রটেস্ট, এটা কিন্তু একটা কারেন্ট ইস্যুস, কারণ আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে জেনজি প্রটেস্ট নিয়ে কিন্তু কি করতে একটা ইয়া রেডি রাখতে বলছিলাম না? আমি কিন্তু আপনাদের নোট করাইছিলাম, মনে করে দেখেন। ওইটাকে এখন আপনাদের কাজ হচ্ছে ওইটাকে জাস্ট আপডেট করা, বুঝতে পারছেন? আপনার কিন্তু খাতায় অলরেডি এটা লেখা আছে, কিছু স্পেস আপনারা হয়তো রেখেছেন, এখন জাস্ট কি নতুন যদি কিছু আসে যুক্ত করবেন। ক্লিয়ার? আপনাদের নোট কিন্তু অলরেডি প্রিপেয়ার। তারপরে ইন্টারিম গভর্নমেন্ট, এটা নিয়ে এটা সেটা ভেগ টপিক, এটা আসলে আসবে না। ইকোনমিক শাটডাউন অফ ইউএস এর ট্যারিফ ইস্যুস, চমৎকার, সারিয়ার বুলবুল, এটা হচ্ছে আরেকটা। দেখেন ইউএস এর ট্যারিফ ইস্যুস নিয়ে সরাসরি লিখতে বলবে না, এটা ইম্প্যাক্ট অন সাউথ এশিয়া হতে পারে, ইউরোপিয়ান মার্কেট বাংলাদেশ হতে পারে, বাংলাদেশ এক্সপোর্ট হতে পারে, এরকম রিলেট করে এটা আসবে। এবং আমি কিন্তু প্রায় বলি যে বাংলাদেশ যে বিভিন্ন ইয়ার সাথে এফটিএ বা বিভিন্ন যে আমাদের ট্রেড এগ্রিমেন্ট গুলো হয়, এটা হেডলাইনটা পড়েন, জিস্ট পয়েন্ট গুলো কি করেন, এক্সট্রা করেন, কেন বলে বুঝতে পারছেন? কারণ ওই রেটে যদি কোনো কি আসে, কারেন্ট অ্যাফেয়ার্স আসে, ওই রেটে যদি কোনো ফোকাস আসে, আপনার কিন্তু সেখানে কি টপিক নলেজ গুলো পেয়ে যাবেন। দেখেন,
আপনার নিউজ পেপার পড়ে যে জিনিসটা এখন পাচ্ছেন, মানে রেগুলার নিউজ পেপার পড়লে আপনাদের টপিক নলেজ গুলো বাড়বে। টপিক নলেজ মানে কোনটা বুঝছেন? এই যে মেইন টপিকে যে আপনি লিখা লিখবেন, এইগুলো আপনার এনরিচ থাকবে কিভাবে? যদি আপনি ডেইলি নিউজ পেপার ওগুলো পড়েন। আমার কথা কি ক্লিয়ার? এখন আপনাদের একটা কথা যে ভাই তাহলে আমি কমন ইন্ট্রোডাকশন কোথায় পাবো? কমন ইন্ট্রোডাকশন কোথায় পাবো? ডেটা কোথায় পাবো? ডেটা নিয়ে খুব একটা বেশি বোদার হওয়ার কিছু না, কারণ ডেটা নিয়ে আপনারা পরীক্ষা মানে প্রিলি পরীক্ষা পরে কাজ করবেন। রিসেন্ট ডেটাগুলো আপনারা কয়েকজন গ্রুপ করে বা ইন্ডিভিজুয়ালি যেভাবে হোক, আমি গ্রুপ করাটা প্রেফার করি। দুইজন গ্রুপ করে সবগুলো ডেটা আপনারা কি করবেন, একসাথে নিয়ে আসবেন। ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, মেইন টপিক আপনার রেগুলার আপডেট হয়ে যাচ্ছে খাতায়। তাই আমাদের ডেফিনেশনটা আমি আপনাদেরকে শুরু দিকে করাই ফেলছি ডেইলি টাস্কে। তাহলে বাকি থাকে ইন্ট্রোডাকশন আর হচ্ছে আমাদের কনক্লুশন। সো এই জিনিসগুলো আমরা একটু শিখার চেষ্টা করবো আজকে। ওকে, হ্যাঁ, এলডিসি গ্রাজুয়েশন এটা তো ভাই খুবই ইম্পর্টেন্ট। এটা কারেন্ট ইস্যুস এর মধ্যে চলে না, এটা কনস্ট্যান্ট ইস্যু হয়ে গেছে আমাদের। এলডিসি আমাদের একটা কনস্ট্যান্ট ইস্যু হয়ে গেছে। আর যে কোনো জায়গায় আমরা যে কোনো আর্টিকেল মানে যে কোনো কিছু আমরা এলডিসি কে সাইট করব। ওকে, ইলেকশন ইলেকশন একটা ভেগ টপিক, এভাবে আসলে সাধারণত আসে না। যাই হোক, আপনারা মোটামুটি বুঝে গেছেন, ঠিক আছে? আপনারা মোটামুটি কিন্তু বুঝে গেছেন যে বেসিক্যালি, আচ্ছা জুলাই সনদ, জুলাই সনদ নিয়ে অলরেডি একবার চলে এসেছে। তো জুলাই সনদ নিয়ে আমি আপাতত কিছু করতে বলতো, সেটা পরীক্ষার আগে আবার পড়বেন। কেন? কারণ বিসিএস রিটার্ন বাদে আর ব্যাংকের রিটার্ন বাদে জুলাই সনদ দেখবেন যে ইলেক্টেড গভর্নমেন্টের পরে জুলাই সনদ আবার তার সিগনিফিকেন্স হারাই ফেলবে। ঠিক আছে, সুতরাং এটা পরীক্ষার আগে পড়েন, এখন এটাকে নোট করা আপডেট করা কিছু নাই। ওকে, শুধু কেয়ারফুল থাকবেন যেন যদি আসে আমি যেন সোর্স রেড রাখতে পারেন, চাইলে ইটস আপ টু ইউ। হোয়াট এভার, আমরা চলে আসি ডেমোগ্রাফি ডিভিডেন্ড, এটা কনস্ট্যান্ট টপিক ভাই। ডেমোগ্রাফি ডিভিডেন্ড, এলডিসি, এগুলো কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, ব্যাংক মার্চ, এইটা একটা রিসেন্ট ইস্যুস। ঠিক আছে, সো এটা নিয়ে কিন্তু আপনার মোটামুটি কিন্তু কি আপনাদের কিন্তু নলেজ মোডে চলে আসছে পাঁচটা ব্যাংকের মার্জার। আর আপনারা যখন কিছু পড়বেন তখন অবশ্যই প্রিভিয়াস হিস্ট্রি কি করবেন, একটু নেটে সার্চ দিয়ে পড়বেন যে আগেও কোন, ওই যে বলছিলাম না যে আপনারা সরি আপনারা বলেন কি বলে এটাকে, আর্গুমেন্টেড রাইটিং বলে, সেখানে কিন্তু আমাদের এক্সাম্পল লাগে। সো এক্সাম্পল কোত্থেকে টানবেন যদি আপনার টপিক নলেজ না থাকে? সুতরাং আপনাকে প্রচুর কেস স্টাডি জানতে হবে। কেস স্টাডি মানে কি, সেম ইনসিডেন্ট আগে বানানো হয়েছে কিনা সেটা কি করা, জাস্ট খুঁজে বের করা। ওকে, আর এগুলো পেপার পড়তে পড়তে ভাই আপনাদের দেখবেন যে 2 মাস পেপার পড়ার পর আপনাদের টপিক নলেজ অলরেডি বেড়ে যাবে ভাই। ওকে, সো এখন একটা কথা আসেন ভাইয়া, এখন এত কিছু যে বললাম, আমরা একটু বডি দিকে যদি ফিরে যাই, এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কি বলুন তো? উক্তি। এখন উক্তি নিয়ে কাজ আপনারা কি করবেন এখন, মানে এটা নিয়ে খুব একটা কাজ করবেন না পরীক্ষার আগে। আপনি যদি উক্তি দিতে পারেন, উক্তি সাধারণত আমরা দেই শুরুতে অথবা শেষে, তবে সেটা রিলিভেন্ট উক্তি হতে হবে। আই রিপিট, সেটা কি প্রাসঙ্গিক উক্তি হতে হবে। আমি যেমন গত ক্লাসে একটা ডেমো দেখাইছিলাম একজন র্যান্ডম মানুষের, যে সে একটা মানে জোর করে উক্তি আপনারা কোনো আনবেন না। যদি আপনার উক্তি মাথা না থাকে, উক্তি আনার দরকার নাই, কারণ উক্তিতে খুব একটা এক্সট্রা মার্ক পাবেন না কোটেশনে। আর যদি আপনি হ্যাঁ কয়েকটা কোটেশন রেডি রাখতে পারেন তাহলে গুড। এখন একটা প্রশ্ন হচ্ছে ভাই, রেডি যে রাখবো এটা আজকে বলতেছি, পরীক্ষার আগে কয়দিন আগে আমি আবার বলবো, যে কার কার কোটেশন সবসময় মাথা রাখবেন যে যেই পার্টি আমাদের এই পাওয়ারে থাকবে, সরকারে থাকবে, তার হেডের কি করব আমরা, উক্তি সবসময় আমরা কি করব, ইচ্ছা মতো ইউজ করবো। টু বি ফ্রাঙ্ক, আমরা আগে একটা সময় কার আমাদের এক্স প্রাইম মিনিস্টারের প্রচুর উক্তি কিন্তু আমরা অনেকে রেডি রেখেছিলাম, এবং বিলিভ মি ইট ক্লিকড, এগুলো কিন্তু কাজে লেগেছিল। এবং আমি এই রিসেন্টলি আমাদের আগের বেচের, সরি বা এখন বর্তমানে যারা আগের বেচের, হ্যাঁ যারা স্টুডেন্ট যারা এই এসও ক্র্যাক করেছে, তাদেরকে যখন জিজ্ঞেস করছি তারা বললো যে ভাই পেপার পড়ার সময় তো ইউনুসের কোটেশন তো প্রায় আসতো, তারা একটু এদিক সেদিক করে তারা কি করছে, ডক্টর ইউনুসের কোটেশন মেরে দিয়েছে। সো ইট আলটিমেটলি ওয়ার্ক। ঠিক আছে, সুতরাং আপনারা যে কাজটা করবেন, যদি কোটেশন একান্ত নিতে হয়, ওই আজেরা কারোর কোটেশন না নিয়ে ডক্টর ইউনুসের, মানে আমাদের যে স্টেট অফ দ্য হেড, বেসিক্যালি ইউনুস আর কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট হচ্ছে কে, হেড অফ দ্য স্টেট, সরি স্টেট, সরি হেড অফ দ্য স্টেট, রাইট? তো স্টেট হেডের কি করবেন, সবসময় কোটেশন মোটামুটি কি করবেন আপনারা ইউজ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, চাইলে। তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঠিক আছে, সরাসরি তার নাম মেনশন করার দরকার নাই, বিবি গভর্নর মানে বাংলাদেশ ব্যাংক গভর্নর দিয়ে কি করবেন, এক্সামে লিখে আসবেন। ক্লিয়ার আমার কথাটা? এখন এই গভর্নরকে আগের গভর্নর নাকি বর্তমান গভর্নর, এটা আপনার কি করার দরকার নাই, মানে উল্লেখ করার দরকার নাই। তারপর হচ্ছে যে ফাইন্যান্স অ্যাডভাইজার বা আপনার ফাইন্যান্স বলতে পারেন, আপনার মিনিস্টার বলতে পারেন। ক্লিয়ার, মানে অর্থমন্ত্রী। তারপর হচ্ছে ধরেন আমাদের লোকাল যে ইনস্টিটিউট গুলো আছে, যেমন কি কি লোকাল ইনস্টিটিউট আছে বলতে পারবেন, মানে যারা মোটামুটি এইগুলো নিয়ে কাজ করে, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গবেষণা করে, রিসার্চ ইনস্টিটিউট। কয়েকটা আমাকে নাম বলতে পারবেন? ধরেন আমি যদি বলি ইকোনমিক্স বা ডেভেলপমেন্ট রিলেটেড একটা লোকাল অর্গানাইজেশন নাম বলেন, যারা প্রায় কি করে আপনার এই মানে বিভিন্ন বিষয়ে তারা ফিডব্যাক দেয়। কেউ কি বলতে পারেন? একদম কমন নাম, রাইট? সিডিপি ভাই, বিবিএস তো একটা সোর্স, এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান।
সিডিপি, রাইট। সিডিপি না সিডিপি বলেন তো? এই এখানে একটা চমৎকার, সিডিপি নাকি, অনেকে সিডিপি লেখছে, অনেকে সিপিডি লেখছে, ভাই কোনটা কারেক্ট আপনারা বলেন, মানে ফুল ফর্মে বলেন আমাকে কোনটা লিখবেন গাইস। বাংলাদেশে, বাংলাদেশে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি হবে, ক্লিয়ার? যারা সিডিপি ইয়া লাগতেছে সিপিডি হবে, রাইট, চমৎকার। তো তাদের মানে তাদের যদি কোনো কিছু পান সেটা কিন্তু কি ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে আমি যদি বলি যে ভাই পরিবেশ রিলেটেড, ইউজ ইউর কমন সেন্স, পরিবেশ রিলেটেড একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান নাম বলেন তো, যেটা সবার আগে আপনাদের মাথায় আসে। চমৎকার, উইলিয়াম শেক্সপিয়র, বেলা, আমাদের সবার মাথায় বেলা আসে, ক্লিয়ার, বাপাও আছে, ঠিক আছে। তারপরে আমি যদি আপনাদেরকে বলি ভাই নারী রিলেটেড, যখন দেখবেন যে দেশে কোনো ধরেন নারীদের প্রতি যখন আমাদের কোনো ক্রাইম বেড়ে যায়, তখন আমরা তখন দেখবেন যে পেপারে একটা ইয়ার কথা প্রায় বলে, কে বলতে পারবেন ভাই? মানে যখন নারীদের প্রতি সহিংসতা বেড়ে যায় তখন দেখবেন যে, বা ধরেন কোথাও যখন একটা আইনের অবনতি হয় তখন, না এগুলো তো ভাই ইন্টারন্যাশনাল, সিটাও একটু কাছাকাছি আসুন তো, বাংলাদেশে, বাংলাদেশের। চমৎকার, সাব্বির হোসেন, চমৎকার। সবাই সাব্বির হোসেনটা দেখছেন? সংক্ষিপ্ত নাম বলতে পারবেন? সাব্বির হোসেনের যেটা নাম বলছে সেটা একটা সংক্ষিপ্ত নাম আছে, ব্লাস্ট। ওকে, কিন্তু আরেকটা আমি যেটা দিতাম আর কি, সেটা হচ্ছে ভাই আশক। আশক, চমৎকার, উইলিয়াম শেক্সপিয়র। আপনাদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়রের যথেষ্ট পরিমাণ ভালো নলেজ আছে ভাই, মানে উনি মোটামুটি জিনিসগুলো সম্পর্কে জানেন, আমার শুধু কোরিলেট করে এক্সামে ডেলিভার দিতে পারলে হয়। তো এরকম কিছু কিছু লোকাল ইনস্টিটিউটের আমরা কি করতে পারি ভাই, কোন একটা স্টেটমেন্ট আমরা কি করতে পারি কোটেশন হিসেবে, প্রাসঙ্গিক হতে হবে, অবশ্যই প্রাসঙ্গিক, জোর করে কিন্তু আমরা কোটেশন দিব না, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল কোনো যদি বডি, সেটা ইউনাইটেড নেশনস হতে পারে, সেটা আপনার মানে ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, আইএমএফ হতে পারে, ক্লিয়ার আমার কথাটা, সেগুলো আমরা কি করতে পারি এখানে উল্লেখ করতে পারি। তবে একটা জিনিস মাথা রাখবেন, সেগুলো যেন সবগুলা কোটেশনের জন্য আমাদের পজিটিভ টোন যেন কি করে ইঙ্গিত দেয়, মানে আমরা নেগেটিভ টোনে নেগেটিভ ভাইবে কোনো কিছু লিখবো না, এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন, ওকে। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ কোটেশন যে সবসময় পজিটিভ হবে, পেপার যেগুলো আমরা পাবো সেগুলো যে সবসময় পজিটিভ ইজ নট লাইক দ্যাট। তো আপনাকে পজিটিভ গুলো এক্সট্রাক্ট করতে হবে, নেগেটিভ গুলো আপনার সবসময় লাগবে খাতার মধ্যে, আমরা অলওয়েজ পজিটিভ টোনে লিখবো। আমি আপনাদের আজকে তো ধরেন আমার ফোকাস রাইটিং এর মোটামুটি স্কেলেটনটা দেখানো হয়ে যাবে। স্কেলেটন মানে কি বুঝতে পারছেন? মানে কিভাবে লিখতে হয়, একটার পর একটা কি আসে। এখন আমরা নেক্সট দিন মানে নেক্সট ক্লাসটাতে আমরা আপনাদেরকে কিছু রিপ্রেজেন্টেশন দেখাবো, যে আমি আপনাকে একটা টপিক দিব, যে টপিকটা হচ্ছে ধরেন নেগেটিভ কোন একটা টপিক। এখন সেখানে দেখাবো যে নেগেটিভ টপিকে আপনারা কিভাবে একই লেখাগুলো কিভাবে পজিটিভ না লিখতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে বলতে আপনারা জাস্ট জেনে রাখেন যে কিভাবে লিখতে হয়, কি কি লিখতে হয়। তারপরে আমরা দেখাবো আপনাদেরকে মানে কি কি আপনারা এক্সামে আসলে লিখবেন, এভাবে ঘুরে ঘুরে লিখবেন। আর কিছু তো স্যাম্পল যাবে, ওকে। উইলিয়াম শেক্সপিয়র লিখতে পারে না দেখি, তবে এখানে আসছে, লিখতে পারলে তো নিশ্চয়ই আমার কোর্সে ভর্তি হইতেন না, তাই না? সো লিখতে পারবেন, এখন পারেন না কিন্তু পারবেন, এতটুকু ভরসা রাখেন, ওকে। পেনিক হওয়ার কিছু নাই, ওকে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি ভাই, আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল করেন, যেমন একটা এইটা কত, এই স্লাইডটা আমি কেন এনেছি, কারণ একটা স্টুডেন্ট আমি আজকে সকালে তার মেসেজ দিলাম, সে আমাকে মেসেজ দিল। মেসেজ হচ্ছে এরকম, সে একটা ফোকাস সেটিং এ ধরেন কোন একটা ইন্ট্রোডাকশন লেখছে, কথার কথা, সে একটা ইন্ট্রোডাকশন লিখছে বা একটা ফোকাস সেটিং লিখছে, লেখার পর সে এআই কে দিছে এটা জাজ করতে, যে 10-এ আমাকে এটা মার্ক করে দাও। তো আমি জানি না ভাই এটা ক্লাস করতেছে কিনা, তো আমি সরি, আমি আপনার নাম নিচ্ছি না, বলতেছি। সে চ্যাট জিপিটি কে বলছে যে আমি একটা ফোকাস সেটিং লিখছি, তুমি 10-এ আমাকে কত দিবা। চ্যাট জিপিটি তাকে ভাই 10-এ মনে হয় 9 দিয়েছে, ঠিক আছে। আর আলটিমেটলি আমি যখন পড়লাম তখন দেখলাম যে গ্রামাটিক্যালি হি ইজ কারেক্ট, সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স বিল্ড আপ সবই ঠিক আছে, তার প্রপার ভোকাবও ইউজ হয়েছে। তার একটা সমস্যা ছিল, সমস্যাটা কি বলুন তো? সবসময় একটা কথা বলে, আমাদের দেশের ম্যাক্সিমাম গ্রাজুয়েট লিখে, ফোকাস লিখে নাম্বারটা কম পায়, কেন বলতে পারবেন? কারণ তারা প্রাসঙ্গিক লেখা লেখে না, অপ্রাসঙ্গিক লেখা লেখে, চায় যেটা লেখে আরেকটা। এই প্রাসঙ্গিকতা, এই রিলিভেন্সি মেনটেন করা বা এই কোহেরেন্স মেনটেন করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অপ্রাসঙ্গিক লেখা লেখলে আপনি কখনো গ্রামাটিক্যালি যতই আপনি সাউন্ড হন, আপনার যতই ভোকাবে একুরেসি থাকুক, যতই ফ্ললেস হোক, ইউ মে নেভার গেট 9 আউট অফ 10, ইউ উইল অলওয়েজ গেট 4 or below 4, মানে 40% নিচে পাবেন, এটা শিওর থাকেন, ঠিক আছে। সুতরাং চ্যাট জিপিটি দিয়ে আপনারা কখনোই এইভাবে এই রকমের ইভালুয়েশন করবেন না। চ্যাট জিপিটি কে যেটা বলবেন, যে আপনি একটা লেখা লেখার পরে আপনি জাস্ট ওকে একটাই প্রম্পট দিবেন, প্রম্পটটা হচ্ছে কি, যে আপনার লেখার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ইরর আছে কিনা সেটা বের করে দিতে, আর যদি থাকে সেটাকে রেকটিফাই করে দিতে। আমার কথা কি বুঝতে পারছেন? এছাড়া এআই এর আর বড় কোনো ভূমিকা এখানে নাই, ক্লিয়ার? রিলেভেন্ট কোনটা এটা বুঝবেন ভাই, দেখাবো ভাই, ক্লাস তো মাত্র ফোকাসিং এর সেকেন্ড ক্লাস ভাই, আরো তো ক্লাস অনেক আছে, ঠিক আছে।
না ভাই, ভয়েসে কোশ্চেন করিয়ে না সাদমান সাকিব, ঠিক আছে? ভয়েসে আমি ইয়া করবো, আমি ওই আমার ইয়াটা কমপ্লিট হোক, ওষুধটা কমপ্লিট হোক, আমি পরে এই কয়েকটা ক্লাস পরে আমি ভয়েসে কোশ্চেন নিয়ে শুরু করবো, ঠিক আছে? ক্লাসগুলো করেন এই দুইটা, আর আমি হয়তো কোর্স প্রায় শেষে দেখে মেডিসিনের কোর্সটা পরে, যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে। তাহলে মূল কথা হচ্ছে কি, আপনারা এআই কে কিসে ব্যবহার করবেন, মানে আপনার লেখায় কোনো ধরনের গ্রামাটিক্যাল এরর অথবা কোনো ধরনের বানান ভুল হচ্ছে কিনা, এই স্পেলিং চেক গুলো আপনাকে এআই দিয়ে করবেন। এছাড়া এআই কে কখনোই মার্কিং করতে বলবেন না, এবং এআই কে কখনোই বলবেন না যে কি করতে, আমাকে একটা রেডিমেড একটা ইন্ট্রোডাকশন লিখে দিতে, রেডিমেড আমাকে একটা কোটেশন তৈরি করে দিতে। ওকে, এগুলো কখনোই এআই কে জিজ্ঞেস করবেন না। তাহলে এআই এর ভূমিকাটা কোথায় আপনাকে বুঝতে পারছেন, আপনার লেখাটাকে রেকটিফাই করবেন, দ্যাটস অল। এখন আসেন কমন ইন্ট্রো। কমন ইন্ট্রোর এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ঠিক আছে বুঝলাম সবকিছু, কমন ইন্ট্রো গুলো আমি কি নিজে নিজে বানাই কনস্ট্রাক্ট করব, নাকি আমি কোনো সোর্স থেকে লাগবো? উত্তর হচ্ছে যে আমিও তো ভাই নিজে সাধারণত কি করি না, কমন ইন্ট্রো গুলো কি করি না, নিজে যে কনস্ট্রাক্ট করি না। হ্যাঁ, কিছু ইয়া করি, চেঞ্জ করি, কিছু এডিট করি, মানে ধরেন কোনো একটা সোর্স থেকে কোনো একটা লাইন ভালো লাগলে ওই লাইনটাকে আমি নিজের মতো করে মডিফাই করে নিই, ক্লজ ফ্রেজ বা আমার ইয়া দিয়ে, গ্রামাটিক্যাল সেন্স দিয়ে, যেটা আপনারা করতে পারবেন, কারণ আমি কিন্তু অলরেডি ক্লজ ফ্রেজে ক্লাসগুলো নিয়েছি, তাই না? আপনারা এখন বলতে পারেন যে ভাই তাহলে প্রাইমারি সোর্স কোনটা? প্রাইমারি সোর্স হচ্ছে ভাই নিউজ পেপার। বিলিভ মি অন, আপনাকে টপিক বাই টপিক আপনাকে কি করতে হবে, নিউজ পেপার দিয়ে দিয়ে আর্টিকেল গুলো সার্চ করতে হবে, ঠিক আছে? আমি ঠিক কয়েকদিন পরে আপনাদেরকে আহ 25টা ফোকাস রাইটিং একটা লিস্ট দিব কয়েকদিন পরে, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি অল টাইম ফেভারিট। ব্রড টপিক দিব, মানে একদম স্পেসিফিক না, ব্রড টপিক হবে, ঠিক আছে? ওই টপিকের উপর আপনাদের কাজ হবে কি, এই নিউজ পেপার খুঁজে খুঁজে কি করার। 25টার জন্য ম্যাক্স ধরেন 6 থেকে 7টার জন্য হয়তো আপনার কি লাগবে ভাই, এই কমন ইন্ট্রোডাকশন রেডি করা লাগবে। আমি কয়েকটা স্যাম্পল দিব, আর কয়েকটা আপনার নিউজ পেপার ঘেটে ঘেটে কি করবেন, এরকম আপনারা ইয়া বানাবেন, কমন ইন্ট্রোডাকশন বানাবেন। এবং আমি আজকে কিছু প্রম্পট দেখাবো যে কিভাবে আমরা কি করতে পারি, বা আজকে না হলে একদিন আমি দেখাবো যে কিভাবে আমরা নিউজ পেপার থেকে এই কমন ইন্ট্রোডাকশনের লাইনগুলো আমরা পেতে পারি। আর সবাই কিন্তু এই কাজ করবে, ঠিক আছে? দেখা যাবে অনেকে সোর্স মিলে গেছে। তাহলে পার্থক্যটা হবে কোথায়? পার্থক্যটা হবে এই যে আমি ক্লজ ফ্রেজে ক্লাসগুলো নিয়েছি, এই বিদ্যাগুলা ব্যবহার করে আপনি ওই লাইনগুলোকে একটু মডিফাই করে নেবেন নিজের মতো, দ্যাটস অল। ক্লিয়ার? ঠিক আছে। ফোকাসে তো হ্যাঁ পিডিএফ দিব ভাইয়া, দিচ্ছি, দিব। ওকে। আর তার টপিক নলেজের বেস্ট সোর্স কোনটা? টপিক, আমি বলি রেগুলার আপনারা যে পেপার দুইটা পড়তেছেন সেটা হচ্ছে কি ডেইলি স্টার, আর হচ্ছে আমার কি প্রথম আলো। কিন্তু আপনারা যখন, খেয়াল করবেন আমার কথাটা, আপনারা যখন কোন একটা, ওই যে একটু আগে যেটা বললাম যে স্পেসিফিক কোন একটা টপিকে যখন ফোকাস সেটিং আপনারা যখন কি করবেন, নিজেরা প্রিপেয়ার করবেন বা একটু যখন এডিশন করবেন, তখন আপনারা গুগলে সার্চ দিবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে কি করবেন, টপিকটা লিখে সার্চ দিবেন। ওইখানে যে নিউজ পেপার আর্টিকেল গুলো আপনারা পড়বেন সেগুলো হচ্ছে আপনার এই দুটো তো আছেই, এই দুইটার বাইরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আসবে। একটু সবাই ইয়া করে নিয়েন। মানে যখন কোন একটা স্পেসিফিক টপিকে যখন আপনারা কি করবেন, ফোকাস রাইটিংটা ইয়া দিবেন, সার্চ দিবেন, তখন ওখানে যদি টিবিএস মানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যদি কোনো কি আসে, নিউজ আর্টিকেল আসে, সেটা আপনার কি করবেন, গো থ্রো করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বেসিক্যালি এইগুলাই হচ্ছে আমার ভাইটাল সোর্সেস নিউজ পেপারের। ওকে। আমার করণীয় কি, আচ্ছা প্রবল দাস, আপনাদের একটা রিক্যাপ ক্লাস আছে, ঠিক আছে? আমি এই ইয়াতে নেক্সট যে শুক্র শনিবার একটা রুটিন যে দিব, ওখানে আপনাদের রিক্যাপ ক্লাস থাকবে। রিক্যাপ ক্লাসে আপনি যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি একটা কি করবো ওই দিন, বেসিক্যালি ক্লাসটা নতুনদের জন্য থাকবে, ঠিক আছে? আপনি শুধু জাস্ট আজকে কি বলছি ক্লাসগুলো দেখে যান, রেকর্ড ক্লাসগুলো দেখেন। আর যেটা বলতেছিলাম ভাই, চ্যাট জিপিটি থেকে জেমিনি কিন্তু ভালো ইনপুট দেয়। তো আপনারা যদি এআই কে ইউজ করতে চান, আপনারা জেমিনি ইউজ করিয়েন, ঠিক আছে? গুগলের জেমিনি। আর গুগল হচ্ছে ভাই সবচেয়ে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স। তো এইসব হচ্ছে ভাই কথাবার্তা, মোটামুটি আপনারা কি করতে পারেন। এখন আসেন আমরা পড়াতে চলে যাই। তো এই কথাটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে শেক্সপিয়ারের কথাবার্তা, শেক্সপিয়ারের কথা। উনি বলেছে কি ভাইয়া, জ্ঞানী মানুষরা অল্প কথায় কাজ সারে। আমি যদি এটাকে বাংলা সারমর্ম করি, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস ভাই, তাহলে এই জিনিসটা মানেটা কি? এই জিনিসটা মানে হচ্ছে ভাই, আপনাকে যাই লেখেন আপনি সেটা সংক্ষিপ্ত লিখবেন, প্রিসাইজ লিখবেন, এবং সেটা যেন একুরেট হয় এবং রিলিভেন্ট হয়, অপ্রাসঙ্গিক লেখা যেন না হয়। এটা গতকাল বলেছিলাম। আর লাস্ট জিনিস, কনক্লুশন পার্ট একটা ছিল, টপিক নিউজ তো গেল, এরপর আস্তে আস্তে কনক্লুশন পার্ট। কনক্লুশন পার্টে বেসিক্যালি আমরা এই দুইটাকে একসাথে কনক্লুশন মিন করি। কারণ পরীক্ষাতে কোনো এক্সামে আসবে না যে অমুক একটা প্রবলেমের উপরে বা অমুক একটা টপিকের উপর তোমার রিকমেন্ডেশন কি, এভাবে কিন্তু আমাদের ব্যাংক রিটার্নে আসে না। কিন্তু আমরা কি করতে পারি, রিকমেন্ডেশনটা চাইলে ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, যে আমরা চাইলে আলাদা করে প্যারার মধ্যে লিখতে পারি, অথবা চাইলে এটাকে কনক্লুশন পার্টেও কি করতে পারি, ঢুকিয়ে দিতে পারি। তো এই দুইটা ইয়া নিয়ে পার্ট নিয়ে আমাদের মোটামুটি কনক্লুশন। এখন আমরা একটা ফোকাস সেটিং দেখবো, ঠিক আছে? ওকে। টপিক নলেজের সাইডটা বোধহয় মিস হয়ে গেল। টপিক নলেজের সাইড মিস হয় না। টপিক এতক্ষণ যে কথা বলছি এগুলো হচ্ছে টপিক নলেজ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি তাহলে। আর আরেকটা সময় মাথায় রাখবেন যে ইন্ট্রোডাকশনের মতো আপনার ফাইনাল পেজটা কিন্তু কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই লাস্ট পেজে আপনি চেষ্টা করবেন যে ক্লজ ফ্রেজ ইউজ করার জন্য। ক্লিয়ার? যেন আপনার লেখার মধ্যে প্রফেশনাল ভাব থাকে। আর নেগেটিভ টোন সবসময় অ্যাভয়েড করবেন।
নেগেটিভ ওয়ার্ড গুলো কি কি সেটা আমি একটা পিডিএফ দিব, যে এই নেগেটিভ ওয়ার্ড গুলো কখনো ইউজ করতে পারবেন না। আর এই হচ্ছে আগে মোটামুটি কথাবার্তা গুলো। এখন দেখেন আমরা একটা ফোকাস দেখবো, ঠিক আছে? আমি একটা সিম্পল একটা হেডলাইন দিয়েছি, এক্সামে হয়তো এত সিম্পল টপিকে আপনার নাও আসতে পারে, এটা ঘুরে ফিরে আসতে পারে, ক্লিয়ার? কিন্তু জাস্ট মানে মেইন টপিক যদি আপনি চিন্তা করেন, এরকম একটা টপিক ধরুন পরীক্ষাতে আসলো, চ্যালেঞ্জেস অফ আরএনজি সেক্টর, ক্লিয়ার? তো আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বর্তমান কারেন্ট ইস্যুসে, ওকে? বর্তমান একটা ইয়াতে জমানাতে আমাদের এই আরএনজি সেক্টর বা আপনার এক্সপোর্ট উপর খুব বেশি আপনার জোর দিতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা কি বলছিলাম, আমরা শুরু করবো, ইন্ট্রোডাকশনটা কি হবে আমাদের মোটামুটি কিন্তু কমন থাকবে। খেয়াল করে দেখেন একটা জিনিস, এই লাইনটা দেখেন তো, এই লাইনটা কিন্তু আমরা ইকোনমিক্স রিলেটেড যে কোনো কিছুতে আমরা ব্যবহার যেমন করতে পারি, ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো ফোকাস আমরা ব্যবহার করতে পারি না ভাইয়া? দেখেন তো এই প্রথম লাইনটা দেখছেন, আমি কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম, এবং এটা কিন্তু আরএনজি সেক্টর ছিল, ইটস নট লাইক দ্যাট। আমি বলছিলাম যে ডেভেলপমেন্ট রিলেটেড যদি কোনো কিছু আসে বা ইকোনমিক রিলেটেড যদি কোনো কিছু আসে, আমরা কিন্তু এই ইয়াটা কমন একটা ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারি। এরকম আপনার 6 থেকে 7টা কি থাকবে ভাই, কমন ইন্ট্রো রেডি করা থাকবে। এই যে ব্রড ক্যাটাগরি 6-7টা বলছি না, এই 6-7টার উপর 6-7টা কি থাকবে আপনার, ম্যাক্সিমাম 6-7 এরকম কমন ইন্ট্রোডাকশন থাকবে। এইটাকে আপনি করবেন একটু এদিক সেদিক করে কি করবেন, এক ইয়াতে টপিক ওয়াইজ বসাই দিবেন, ক্লিয়ার? বুঝতে পারছেন কথা? আচ্ছা, তো তারপর দেখেন আমার জিনিসটা, যেহেতু আমার আমার কমন ইয়াটা দিয়ে দিলাম, লাইনটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি, যেহেতু আমার টপিকটা হচ্ছে আরএমজি নিয়ে, ঠিক আছে? তো তারপর দেখেন আমি আরএমজি নিয়ে, যেটা একদম মানে আপনাকে যদি বলা হয় যে আরএমজি নিয়ে মূল জিনিসটা কি, আপনার কথা কিন্তু ওই জিনিসটা আসে যে কি 80% এক্সপোর্ট কোথা থেকে আসে, আরএমজি থেকে আসে। আমি ওইটাকে কি করলাম ভাইয়া, এখানে ইনপুট দিয়ে দিলাম, এবং দেখেন আমি কিন্তু এখানে কিভাবে ইনপুট দিয়েছি সেটা ক্লজ বা ফ্রেজ আকারে। খেয়াল করছেন? দ্য রেডিমেড গার্মেন্টস আরএমজি সেক্টর কন্ট্রিবিউটিং ওভার 80% অফ টোটাল এক্সপোর্ট আর্নিংস, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কিন্তু আমার রিডিউসড অ্যাজিটিভ ক্লজ। খেয়াল করছেন ভাইয়া? কন্ট্রিবিউটিং ওভার 80% অফ টোটাল এক্সপোর্ট আর্নিংস। আমি কি বলছিলাম যে ইন্ট্রোডাকশন পার্টে আমরা চেষ্টা করছি ক্লজ বা ফ্রেজে ব্যবহার করতে। তো আমি এখানে কিন্তু কি একটা রিডিউসড অ্যাজিটিভ ক্লজ বা আরএসি ব্যবহার করে ফেলেছি। যারা আরএসি ক্লাসটা করেন রেকর্ড ক্লাস দেখে নেবেন। তারপরে আমি কি করছি, ওই যে আরএমজি সেক্টর হচ্ছে আমার সাবজেক্ট, এটার ভাব হচ্ছে কি, আরএমজি ইজ দ্য লাইফ লাইন অফ বাংলাদেশ ইকোনমি, ক্লিয়ার? দেখেন এইগুলা কিন্তু আমার মুখস্থ কিছু না, এমন না আমি মুখস্থ করছি। আমি কিন্তু এগুলো আগে থেকে আমার কি করা, সোর্স থেকে রেডি করা। এক্সামে যদি আসতো, টু বি অনেস্ট আমি এরকম লেখাই লিখে আসবো, কারণ এগুলো তো আমার খাতার মধ্যে রেডি করা যে কিভাবে আমি শুরু করব। বুঝতে পারছেন আমার জিনিসটা? দেখেন আমি একটা জিনিস কথা বলছিলাম, যে চেষ্টা করবেন যে কারেন্ট যে আমাদের ইয়াগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে কি করবেন, চাইলে একটু ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। এবং ক্লাসের শেষে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, দেখেন তো এই এলডিসি গ্রাজুয়েশন আমাদের এখানে ইম্পর্টেন্ট না? খুবই একটা দেখবেন পেপার প্রতিদিনই ভাই এলডিসি গ্রাজুয়েশন পাবেন। সো এলডিসি গ্রাজুয়েশনটাকে আমি কি করছি, ইচ্ছা করে আমি ইন্ট্রোডাকশনে নিয়ে আসছি, যে এলডিসি গ্রাজুয়েশন মার্কস এ মাইলস্টোন ইন বাংলাদেশ ইকোনমিক জার্নি। বলছি কি যে আমাদের এই বর্তমান ইকোনমিক যে চ্যালেঞ্জেসটা, এই চ্যালেঞ্জেসে আমাদের সলিউশন হচ্ছে কি আরএনজি সেক্টরের কি ডেভেলপমেন্টটা, ক্লিয়ার? বুঝতে পারছেন? আর যেখানে আমরা কোনো গ্রোথ বা যেখানে আমরা কোনো ডেভেলপমেন্ট লিখবো, সেখানে তার আগে আমরা অবশ্যই কি সাস্টেনেবল টার্মটা ইউজ করবো, ক্লিয়ার? শুধু ডেভেলপমেন্ট লিখলে কিন্তু হবে না, মাথা রাখবেন। সো গেল এত গ্রন্থ, হ্যাঁ ইন্ট্রো না। এখন কথা হচ্ছে ভাইয়া, একটা জিনিস বলতে পারেন ভাই, ইন্ট্রো কে ভাই এত বড় হইতে পারে? উত্তর হচ্ছে না। উত্তর সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে দেখেন তো ভাইয়া, এই বাংলাদেশ ইকোনমি দেখেন, এইটা হচ্ছে আপনার কি ইন্ট্রো হতে পারে না ভাই? প্রথম লাইন আর হচ্ছে কি সেকেন্ড লাইনটা, বুঝতে পারতেছেন? এইটাও কিন্তু আপনার কি একটা ইন্ট্রো হতে হবে, যদি আপনার হাতে লেখা বড় হয়। এখন আমার হাতে লেখা ছোট দেখে আমি সাধারণত 3 লাইনে ইন্ট্রো লিখতাম, বুঝতে পারছেন? আর এক্সাম হলে দেখবেন কিছু এটা লিখতে গিয়ে কিছু একটা ক্লজ বা ফ্রেজ মিস হয়ে গেছে, খুবই স্বাভাবিক। এখানে যে 3টা লাইন, 3টা লাইনে কিন্তু ক্লজ ফ্রেজ আছে, খেয়াল করছেন জিনিসটা? তো দেখা যাবে কি এক্সাম প্রেসারে আপনি দেখা যাবে কি কোন একটা জায়গায় ক্লজ মিস করে ফেলছে, যে কন্ট্রিবিউটিং ওভার 80% অফ টোটাল এক্সপোর্ট আর্নিংস, ঠিক আছে? দেখা যায় কোন একটা জায়গায় ক্লজ ফ্রেজ মিস হয়ে গেছে, তখন দেখা যায় কি লেখাটা ছোট হয়ে যায়। তো হোয়াট এভার, আপনারা তো ভাই পড়বেন এতটুকু, এক্সাম হলে যতটুকু ডেলিভার দিতে পারেন, ক্লিয়ার? যদি আপনার 3 নম্বর লাইনটা যদি মিস হয়ে যায়, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছেন ভাইয়া? দীপ সাহা, ওকে। তারপরে আমরা যে কাজটা করব, আমরা তারপর যেহেতু আমাদের টপিকটা হচ্ছে কি, টপিকটা হচ্ছে আরএমজি সেক্টর, তো আমাদের কি বলছিলাম ভাইয়া, নেক্সট টার্ম কিছু ডেফিনেশন মনে করে দেখেন তো, ডেফিনেশন পার্টটা ছিল না? সো আমরা এখানে কিন্তু ডেফিনেশন দিয়েছি কিসের, আরএমজি সেক্টরের, ক্লিয়ার? এটা কিন্তু আপনারা নিজেরা বানায় বানায় লিখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা না। তারপরে আমার যে কাজটা, ডেফিনেশনের সাথে ওই জিনিসটা একটু জাস্ট ইলাবোরেশন আমরা দিলাম, ইলাবোরেটেড আমরা ডেসক্রিপশন দিলাম, যে কি বাংলাদেশের আরএমজি সেক্টরটাকে আমি কি করছি, জাস্ট দেখেন একদম কমন কথাবার্তা। এগুলো আপনার যে খুব একটা বেশি মুখস্থ করা লাগে তা না, যা শুরুটা কখন হয়েছে সেটা মেনশন করে দিয়েছি, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বলছিলাম এই যে আমরা সবসময় ফোকাস রাইটিং এ
দুইটা জিনিস আমরা কি করবো, সাইড করবো, একটা হচ্ছে আমার এসডিজি আর একটা হচ্ছে আমার বাংলাদেশের আর্টিকেল। তো আমি এখানে আর্টিকেলটা কি করছি ভাই, বাংলাদেশের সংবিধানটা কি করছি আমি এখানে যুক্ত করে দিয়েছি। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সেকেন্ড কি প্যারা। ক্লিয়ার? যেখানে আমি কি করেছি, আরএনজি সেক্টরের একটা জাস্ট সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি। এবার আমার নেক্সট কাজ হচ্ছে কি, আমি এটা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে একটা কমন ইন্ট্রোডাকশন থাকবে, তারপর কি থাকবে আমার ওই যে টপিক, সেই টপিকের আমার কি থাকবে, টার্মের ডেফিনেশন থাকবে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে টপিক নলেজে আসবো। এই কথাবার্তাগুলো কিন্তু একটা কিন্তু আমার ইয়াতে চাই নাই, ফোকাস সেটিং এ চাই নাই। দেখেন তো এগুলো কি চাইছে, ইউজের কমন সেন্স। আপনি কি পরীক্ষাতে বলছে যে আরবি সেক্টর বর্ণনা করুন, বলছে? তার মানে এতক্ষণ যে লেখাগুলো লিখতাম এগুলো হচ্ছে কি, জাস্ট আমার মূল লেখাটা লেখার আগে জাস্ট কি আমার প্রিপারেটরি ফেজ। তার মানে এখন আমার আসল জায়গায় লিখতে হবে ভাইয়া। বুঝতে পারছেন কি আমার ইয়া মনে হয় উল্টা হয়ে গেছে? না ঠিক আছে। তারপর দেখেন এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, আমি সেটা কি করলাম, ছোট করে লিখবো যে প্রসপেক্টস অফ আরএমজি সেক্টর ইন বাংলাদেশ। এই একটু আগে আমি কি করছি, এটাকে ডিফাইন করছি না যে আরএমজি সেক্টরটা কি। এখন এটার ইম্পর্টেন্সটা আমি কি করলাম, ছোট করে লিখলাম। ঠিক আছে? এখানে সবকিছু যে আপনি লিখতে পারবেন ইটস নট লাইক দ্যাট, কিন্তু এইটা জিনিসগুলো অবশ্যই লিখতে হবে, যে ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে, ইপিজেড, এগুলো কথা অবশ্যই আপনাকে লিখতে হবে। তারপরে এল ডি সার্টিফিকেশন, এই জিনিসটা আপনার আরএমজি সেক্টরে রিলেটেড যদি কোনো ফোকাস সেটিং লেখেন এখানে অবশ্যই আনতে হবে, এবং ডেটাগুলো একটু আপডেট করে নিয়েন। ঠিক আছে? এই ডাটাটা মানে যখন আপনারা 3-4 মাস পর পরীক্ষাতে বসবেন অবশ্যই ডাটা আপডেট হয়ে যেতে পারে, ডাটা চেঞ্জ হবে। সো ডাটাগুলো একটু কি করবেন ভাই, আপডেট করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাটা? সো এখানে দেখেন পুরো লেখাটা আপনি নাও লিখতে পারেন, কিন্তু এই জায়গাতে অবশ্যই আপনাকে স্পেশাল ইকোনমিক জোন, ইপিজেড, ইজেড, তারপরে এলইডি, সার্টিফাইড গ্রিন গার্মেন্টস, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে। আর জিডিপি তে কন্ট্রিবিউশন কত, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছু লেখাতে আপনার জিডিপি তে কন্ট্রিবিউশন কত সেটা চেষ্টা করবেন যে অ্যাপ্রক্সিমেট একটা কি লেখা, ডেটা দিয়ে আসতে। বুঝতে পারছেন আমার কথাটা? সো আমার থার্ড প্যারাও গেল। এবার দেখেন আমরা এটার কারেন্ট সিনারিও এখন বলতে পারেন যে ভাইয়া চাইছে চ্যালেঞ্জেস অফ আরএমজি সেক্টর, আমরা এখনো চ্যালেঞ্জে আসি না কেন? কারণ ধুমধাম চ্যালেঞ্জে আপনি আসতে পারবেন না। ক্লিয়ার? যদি চ্যালেঞ্জ লিখে তো তারপরে লেখা শেষ। এই জন্য আমি প্রথমে আরএমজি কে ব্যাখ্যা করেছি, তারপর আমরা কি করেছি, এটা প্রসপেক্টটা ছোট করে এক প্যারা দিয়েছি। নেক্সট প্যারা আমরা কি বর্তমান কি অবস্থা, এত কিন্তু আমরা হিস্ট্রি আলোচনা করছি, এটা ফিউচার আলোচনা করেছি, যে কি আমরা কিভাবে মানে এটার বর্তমান অবস্থাটা আমি আলোচনা করছি। এখন আমরা কি দেখবো, সরি, এখন বর্তমান আলোচনাটা কি করবো, আলোচনা করবো বর্তমান অবস্থাটা। সো এখানে আমরা কি করবো ভাই, মোটামুটি বর্তমান যে অবস্থাটা, যেমন বর্তমান আমাদের কি একটা পলিটিক্যাল আনরেস্ট চলতেছে, রাইট? তো এই জিনিসগুলো আমরা কি করবো এখানে মেনশন করবো। তারপরে যে ওয়ার্কাররা যে স্ট্রাইক ডাকে এগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে, মেনশন করতে হবে। এবং লেবার ল, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে লেবার ল বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলোর সাথে আমাদের কমপ্লায়েন্সটা কি রকম সেগুলো কিন্তু আমরা কি করতে হবে ভাই, মেনশন করতে হবে। এই তিনটে জিনিস আপনার মাস্ট। কি বলতেছে আবার খেয়াল করেন, আর্মি সেক্টরের কারেন্ট সিনারিওতে আপনার এই ওয়ার্কার স্ট্রাইক, তারপর হচ্ছে দেখেন আমি কিন্তু এগুলাকে খেয়াল করে দেখেন নেগেটিভ টোনে লিখি না, খেয়াল করছেন? আমার লাইনটা দেখেন, পলিটিক্যাল আনরেস্ট, সবাই একটু খেয়াল করেন, পলিটিক্যাল আনরেস্ট রিমেইনস দ্য বিগেস্ট হার্ডল। খেয়াল করছেন? আর যদি জিনিসটা কিন্তু নেগেটিভ, পলিটিক্যাল আনরেস্ট কিন্তু খুব একটা পজিটিভ জিনিস না, কিন্তু দেখেন আমার লেখাটা কিন্তু একটা কি পজিটিভ ভাবে লেখা হয়েছে, যে পজিটিভ আনরেস্ট হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটাকে অতিক্রম করতে হবে। ক্লিয়ার? তারপরে ওয়ার্কার স্ট্রাইক, এটা তো ভাই একদম রিয়েল জিনিস। তো আমি বলছি কি যে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি কি করতেছে ভাই, ওয়ার্কার স্ট্রাইক ফেস করতেছে। দেখেন আমি কিন্তু একটা পজিটিভ টোনে লিখছি, আমি তো কোনো নেগেটিভ কিছু লিখি নাই। বুঝতে পারতেছেন? সো আপনাকে প্যারাফ্রেজিং গুলো শিখতে হবে একটু। তো মোটামুটি আমরা এই পারাতে কি করবো, কারেন্সিটা ব্যাখ্যা করার পরে এবার আমরা চ্যালেঞ্জ দেখেন, এখন আমরা মূল লেখা আসবো। এতক্ষণ যে লেখাগুলো লিখছি এগুলো লিখতে ম্যাক্স আপনার 1.5 পেজ যাবে। ইন্ট্রোডাকশন আরএমজি সেক্টর অফ বাংলাদেশ, প্রসপেক্টস অফ আরএমজি, এই তিনটা প্যারা আপনার এক পেজের মধ্যে হয়ে যাবে। তারপরে কারেন্ট সিনারিও আরো অর্ধেক, ধরেন এতটুকু মধ্যে অর্ধেক পেজ গেল। এবার আপনি মেইন লেখায় আসবেন, এই 1.5 পেজের পর থেকে মেইন লেখা আসবেন। ঠিক আছে? এবং এগুলা কোথা থেকে আপনি পাবেন, এগুলা পাবেন যে আপনি আর্টিকেল থেকে, এবং এগুলো কিন্তু চেঞ্জ হয়, মানে ধরেন আপডেট হয়। ক্লিয়ার? সো গ্লোবাল চ্যালেঞ্জ গুলা কি কি, তারপর আছে আপনার ন্যাশনাল চ্যালেঞ্জ, লোকাল চ্যালেঞ্জ গুলা কি কি, এগুলো আছে পেপারের আর্টিকেল থেকে পাবেন। পেপার আর্টিকেল আমি দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে? ওখান থেকে আপনারা কি করবেন, জাস্ট পয়েন্ট গুলা কি এখানে দেখেন, এখানে কিন্তু আপনারা পয়েন্ট বাই পয়েন্ট লিখতে পারেন। ক্লিয়ার? আমি আপনাদেরকে আর্টিকেলটা শেয়ার করে দিব ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, আশা করি সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড আছেন। তো ওখান থেকে কি করবেন, ওই স্পেসিফিক যে আর্টিকেলটা দেবো সেখান থেকে আপনারা কি করবেন, এইটা নোট করে নেবেন কিভাবে একদম লাইন বাই লাইন লিখবেন। তো এতক্ষণ ছিল আপনার 1.5 পেজ, এখন কিন্তু লেখাটা কোথায় চলে গেছে ভাই, শিওরলি 2.5 পেজে চলে গেছে, এবং আপনি কিন্তু মূল লেখাটা একদম মাঝখানে নিয়ে আসছেন। আই রিপিট, মূল যে লেখাটা আপনাকে বলছে চ্যালেঞ্জেস গুলো কিন্তু আপনি কি একদম খাতার ঠিক মিড পোর্শনে নিয়ে এসেছেন, মাঝখানে নিয়ে এসেছেন, এবং আপনার লেখা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এবার দেখেন আপনাকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আমরা একটু দেখি, যদি চ্যালেঞ্জেস বলছে খেয়াল করছেন, আপনি কিন্তু এখানে বলা নাই যে রিকমেন্ডেশন, রাইট?
তো আপনি যে কাজটা করবেন, যেখানে চ্যালেঞ্জেস সেখানে আমার কি রিকমেন্ডেশন লাগবে, সো এই পার্টটা আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এটাকে আপনি চাইলে কি করতে আলাদা করে লিখতে পারবেন, অথবা এটাকে চাইলে আপনি কনক্লুশন পার্টের সাথে অ্যাড করে দিতে পারেন, আপ টু ইউ। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে এক্সাম হলে আপনার কতটুকু স্পেস আছে খাতায়, আর কতটুকু আপনার কি আছে টাইম আছে, দুইটার উপরে। ঠিক আছে, প্যারা যদি আগে বেশি হয়ে যায় তাহলে কি করবেন, রেকমেন্ডেশন আর এই কনক্লুশনটাকে একসাথে নিয়ে আসবেন। তো কনক্লুশন পার্টে আমাদের কিছু কমন ট্রিক আছে। কমন ট্রিক গুলো হচ্ছে কি কি, যেমন বলেছিলাম যে আমি আর্টিকেলটাকে সাইড করবে না, আবার দেখেন আমি ইচ্ছা করে আবার আর্টিকেলটাকে সাইড করেছি। ক্লিয়ার? আচ্ছা, কনক্লুশন আগে আমি আপনাদেরকে রেকমেন্ডেশনটাকে দেখাই, যেহেতু আমাদের চ্যালেঞ্জেস বলছে, চ্যালেঞ্জ থাকলে আমার সেখানে কি করতে হবে, অবশ্যই রেকমেন্ডেশন মানে এটা পরিত্রাণের উপায় কি সেটা আমার কি করতে হবে ভাই, দিতে হবে। সো এখানে আমি কি করছি, এলডিসি কে ইচ্ছা করে আবার সাইড করেছি। ক্লিয়ার? আপনারা তো পুরোটা পড়তেছেন একবার। আমি কি ভাই খুব দ্রুত যাচ্ছি? আমাকে একটু বলেন তো, মানে আপনার কি মাথা ঘুরতে যাচ্ছে নাকি গাইস? মানে এটা তো আপনারা পাবেন, মানে এই ইয়াটা স্লাইডটা আপনারা আজকে পাবেন, এই কারণে আমি একটু দ্রুত যাচ্ছি। ঠিক আছে, আপনারা যদি হ্যাঁ বুঝেন, আমি ক্লাস শেষে আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে দিব, মানে এই স্লাইডটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, কাইন্ডলি একটু ভাই নিজ নিজ না, এখানে প্যারার নাম এই যে দেখেন, এটা কেন আপনাদের দেখাচ্ছি, এই যে আমি এখানে যে প্যারাগুলোর নাম দিতেছি না, এই নামগুলো আপনাদের দিতে হবে না। আর কেউ যদি চান যে নাম দিতে, তার একটা তখন কি করতে হবে, আচ্ছা একটু বলে দিই আমি। ধরেন আমার মোটামুটি আমি দেখাচ্ছি, এটা আসতেছি। ধরেন কেউ চাচ্ছে যে প্যারার নাম দিতে, সেক্ষেত্রে কিন্তু তার প্যারার সংখ্যা কমে যাবে, বুঝতে পারছেন? মানে আপনি যদি প্যারার নাম দিতে চান, সেটা আমি ক্লাস করাবো। প্যারার নাম দিয়েও কিন্তু কি করতে পারেন আপনি, এই ফোকাস রাইটিং গুলো লিখতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার প্যারার সংখ্যা কমে আসবে। মানে আপনার ইন্ট্রোডাকশন, এটা প্যারার নাম দিতে হবে না, নেক্সট প্যারাটার নাম আপনি দিবেন। ঠিক আছে, তখন হবে কি, প্যারাগুলো একটু বড় হয়ে যাবে এবং প্যারার সংখ্যা কমে আসবে। বুঝতে পারছেন? তখন ধরেন ম্যাক্স তিনটা প্যারা হবে, এরকম এক, দুই, তিন, তিনটা প্যারা এরকম নাম দিবেন, তারপর আপনার কনক্লুশন পার্ট চলে আসবে। কথা কি ক্লিয়ার? এটা আমি ক্লাসে দেখাবো যদি আপনারা প্যারার নাম দিতে চান। আর প্যারার নাম না দিলে সুবিধা কি, আপনি আপনার মতো করে প্যারা বাড়াতে পারবেন। যেমন আমি এখানে দেখেছি, আমি তো অনেকগুলো প্যারা দিচ্ছি, দেখেন 1 2 3 4 5 6 7। বুঝতে পারছেন? মানে ইয়া ছাড়াও কিন্তু আমার 6টা প্যারা আছে, কিন্তু আপনি যদি এইটাকে সেম লেখাটাকে যদি প্যারার নাম দিয়ে লেখেন, আমি এটা নেক্সট ক্লাসে দেখাই দিব, তাহলে একটা ভালো জিনিস বলছেন, যে সেম লেখাটা আমি যদি, আপনি যদি ভাই প্যারা দিয়ে লিখতেন, তাহলে আমি প্যারার নাম দিতে হইতো, মানে যদি আমি হেডলাইন দিয়ে লিখতাম, ওইটা কিন্তু আমরা গদ বাঁধা কোনো নাম দিব না, এরকম নাম দিব না, গ্লোবাল চ্যালেঞ্জেস এরকম নাম দিব না, লোকাল চ্যালেঞ্জেস, এগুলা কিন্তু কিছু থিমেটিক আমার কি স্টাইলে নাম দিতে হবে। বুঝতে পারছেন? এটা আমি আপনাদেরকে শেখাবো। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড করবো কেন, আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি নৌরিন, আপনি অ্যাড করে নিবেন ভাইয়া। মার্ক গুলা সহ সেভ করে দিলে অ্যানোটেট রিকল করতে সুবিধা। না ভাই, মার্ক করা গুলা দিব না ভাই, কারণ হচ্ছে কি, এগুলো তো ভাই বাজে ভাবে মার্কিং হয়েছে। ঠিক আছে, এগুলো দিব না হচ্ছে। তা আমি লাস্টের দিকে আসি। তা আমি চ্যালেঞ্জ গুলো আবার লেখা শেষ, এখন আমার অবশ্যই রিকমেন্ডেশনটা দিতে হবে। ক্লিয়ার? সো আমি এখানে রিকমেন্ডেশন তো ভাই আপনারা মোটামুটি সবকিছুই জানেন, তো একটা জিনিস সবার মাথা রাখবেন, রিকমেন্ডেশন সাইটে আপনি কিছু টার্মের কি করবেন ভাই, সাইটেশন করবেন। যেমন দেখেন আমি এখানে এলডিসি গ্রাজুয়েশন কে দিয়েছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কে দিয়েছি। খেয়াল করছেন? আর এসডিসি তো ভাই কমন। ঠিক আছে, দেখেন আমি কিন্তু কিন্তু খুব বেশি ভাই ইয়া করি নাই, মানে কঠিন কিন্তু কিছু দেই না। দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনারাও জানেন, খেয়াল করে দেখেন তো, প্রত্যেক লাইন একটু পড়েন তাহলে বুঝবেন। আর এগুলো কিন্তু আমি নিজে বানায় বানায় লিখি না, এগুলো অবশ্যই কোনো না কোনো নিউজ পেপার থেকে লিখেছি। ঠিক আছে, আর নিউজ পেপার থেকে লেখার পর একটু জাস্ট এডিট করে নিয়েছি নিজের মতো করে। বুঝতে পারছেন? মানে ওই যে ক্লজ ফ্রেজ ইউজ করে নিজের মতো জাস্ট একটু এডিট করে নিয়েছি, এটা আপনারাও করতে পারবেন। তবে এখানে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা হচ্ছে দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন। দেখেন তো ভাইয়া, খেয়াল করছেন ওয়েস্ট ম্যানেজমেন্ট? গাইস, আমি গতকালকে গতকালকে না, মনে হয় 2 দিন আগে আপনাদেরকে একটা জিনিস বলছিলাম, যে পেপার থেকে ই ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা হেডলাইন ছিল, কেউ কি একটু রিকল করতে পারবেন গাইস? কেউ কি একটু রিকল করতে পারবেন? আপনারা ধরেন এই যে বলতেছে এত কিছু, দেখা যাবে কি এক্সাম হলে আপনার মাথা থেকে কিছু না কিছু ছুটে গেছে, কিন্তু এখন একজন একটা প্রশ্ন ছিল যে ভাই, এত কিছু যে লিখছেন এক্সাম হলে তো এত কিছু লিখতে পারবেন, উত্তর হচ্ছে না, কিন্তু আপনাকে পড়ে যেতে হবে এত কিছু। আপনি পুরা, ধরেন এটা বোতল একটা, পুরা বোতল পড়ে গেছেন, কিন্তু দেখবেন যে কি এক্সাম হলে মানে পুরা বোতল পড়ে নিয়ে গেছেন, এক্সাম হলে দেখবেন যে পুরোটা লিখতে পারতেছেন, আপনি লিখতে পারেন 30% 40%। পড়ার সময় যদি আপনি কম পড়েন, লিখবেন কতটুকু ভাই? আমার কথাটা কি বুঝতে পারছেন? আমরা যে এত কিছু মানে পড়ে যাবো, আমাদের যে রেডি থাকবে, এক্সাম হলে গিয়ে দেখবেন কি মাথা থেকে অনেক কিছু ছুটে গেছে। কারণ আপনি যদি পড়ার সময় কম পড়ে ফেলেন, তাহলে এক্সাম হলে লিখতে পারবেন কম। বুঝতে পেরেছেন আমার কথাটা?
চমৎকার। এই যে তাহলে আপনার যে ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলছি, এখন ধরেন আপনি কোন একটা জায়গায় কম ইনফরমেশন দিয়ে ফেলছেন, তখন আপনি করবেন কি, ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা মাথায় আছে, সুন্দর করে এটা কি করেন, অ্যাড করে দেন ওই হেডলাইনটা। বুঝতে পারছেন? এই জিনিসগুলো হচ্ছে ভাই আপনার স্কিল, এইগুলো হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। যাই সব, হ্যাঁ রাইট ভাইয়া, এটাই। বাংলাদেশ মিসিং আউট অনেক পটেনশিয়াল, ওই যে 500 মিলিয়ন, যেটা ওই মেহেদী হাসান বলছে। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে ওই প্রতিদিন যখন নিউজ পেপার পড়েন, আমি বলি যে এই জিনিসটা একটু একটু আলাদা করে একবার পড়েন, একবার লিখেন। কেন বলি বুঝতে পারছেন? ওই জিনিসগুলো আপনার টপিক নলেজ হিসেবে কাজে দিবে। ক্লিয়ার? ওকে। আর কনক্লুশন পার্ট আপনারা ভাই জাস্ট একবার দেখে নেন যে এটা নিয়ে আমি আবার একটা ক্লাস নেব, কনক্লুশন মানে শুধু কনক্লুশনের উপরে। ক্লিয়ার? দেখেন এখানে আমি কি লিখছি। সবাই একটা জিনিস খেয়াল করেন এখানে, আমি একটা জিনিস মিস করছি, এটা আমি বলবো একটু পরে। এই আইডিয়াটা কিন্তু আমাকে আমার একটা ইয়া দিয়েছে, মানে এটা আমি সবসময় যে লিখি তা না, আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। তবে এখানে জিনিস খেয়াল করেন, আর্মি সেক্টরে কিন্তু আমাদের নারীদের একটা ভালো ভূমিকা আছে, রাইট? এটা কিন্তু আমরা এতক্ষণ কিন্তু অ্যাড্রেস করি নাই। বুঝতে পারছেন? যেহেতু অ্যাড্রেস করি না, এটা কনক্লুশন পার্ট আমি অ্যাড্রেস করে দিলাম। খেয়াল করছেন? আমার আর ইয়া কি করছে ভাই, আমার নারীদের পার্টিসিপেশন কমছে, এই জিনিসটা আমি এখানে কি করছি, মেনশন করছি। কিভাবে মেনশন করছি খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা প্রবলেম। খেয়াল করে দেখেন, রাইট? যে নারীদের পার্টিসিপেশন কমে যাচ্ছে, একটা নেগেটিভ না? দেখেন এই নেগেটিভ টোনটাকে আমি কিভাবে পজিটিভ টোন হিসেবে ইউজ করছি, সবাই লেখাটা খেয়াল করবেন। The establishment of Article 22 of Bangladesh Constitution seems mandatory as কারণ the number of women in R&D sector has dropped by 53% from 80% in the 1980s. That means what? 1980 সালে আমাদের আর্মি সেক্টরে আমাদের নারীদের ইয়া ছিল, উপস্থিতি ছিল 80%, যেখানে বর্তমানে তাদের ইয়া হচ্ছে আমাদের কত, 53%। দ্যাট মিনস এটা কিন্তু একটা নেগেটিভ ডেটা বা নেগেটিভ কি আমাদের ভাই। কিন্তু সেম নেগেটিভটাকে আমরা কিভাবে পজিটিভে কনভার্ট করছি, জাস্ট আপনারা সেটা শিখে নেন। ক্লিয়ার? যে আমরা কিভাবে লিখছি সেটাকে, যে আমার এই কারণে, মানে এই নেগেটিভ ভাইবটার কারণে আমার এই বাংলাদেশের কনস্টিটিউশনের অমুক ধারাটার ইয়ার জরুরি, এস্টাবলিশমেন্টটা জরুরি। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইয়া? তারপর দেখেন ওই যে, যেহেতু আমাদের এটা ফোর্থ আয়ার এর যুগ, আমার এখানে কি কি লাগবে ভাই, টেকনোলজির ভালো ইয়া লাগবে, ইমপ্লিমেন্টেশন লাগবে। এটা আমি লাস্টে আনছি, দেখেন, থ্রো ইনোভেশন, রিফর্মস এন্ড ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট উইল বি দ্য কি টু সাস্টেইন ইটস গ্রোথ। যেখানে গ্রোথ, যেখানে ডেভেলপমেন্ট, সেখানে সাস্টেনেবলটা আমরা থাকবে। আর কম্পিটিভনেস, দেখছেন পয়েন্ট, জাস্ট খেয়াল করেন যে কিভাবে আমি নেগেটিভ গুলাকে পজিটিভ ভাবে লিখছি। এখন একটা জিনিস হচ্ছে কি, এই জিনিসগুলো আপনাদের কেন বলতেছি, আপনি বলতেন যে ভাই লেখছেন তো আপনি, মানে কোনো না কোনো নিউজ পেপার থেকে তো আপনি এগুলো তুলছেন, তাহলে এইভাবে ইলাবোরেটলি বলতেছেন কেন? কারণ হচ্ছে আপনারা যখন এখন থেকে নিউজ পেপার অ্যানালাইসিস করে পড়বেন, তখন এই জিনিসগুলো আপনার কি করতে হবে, এইভাবে সাজা লাগবে। কারণ নিউজ পেপার তো অনেকগুলা, আপনারা তো অনেকগুলো আর্টিকেল পড়বেন, কিন্তু কোন আর্টিকেল লেখাটা ভালো, যখন আমার কথার সাথে নিউজ পেপারের কথাগুলো মিলে যাবে, কোন একটা পোর্শন, ওই জিনিসটা খাতায় তুলে ফেলবেন। বুঝতে পারছেন? রিকমেন্ডেশন পয়েন্ট আকারে না লেখাটাই উচিত। কারণ কি, রিকমেন্ডেশন কিন্তু আপনি সবাই খেয়াল করেন, রিকমেন্ডেশন কিন্তু আপনার ফোকাসের মূল আলোচ্য বিষয় না। এখানে কি বলছে রিকমেন্ডেশন, আপনার ফোকাসের মূল বিষয়টা কি বলেন তো? চ্যালেঞ্জেস অফ আরএমজি সেক্টর। তাহলে মূল টপিকটা আপনি চাইলে কি করতে পারেন, পয়েন্ট আকারে লিখতে পারেন, যেন টিচারের মনোযোগ যায়। আই রিপিট, চ্যালেঞ্জেস অফ আরএমজি সেক্টর ছিল আমাদের হেডলাইন। দ্যাট মিনস আপনি এই চ্যালেঞ্জেস গুলো, যেটা বলছেন দুই রকম চ্যালেঞ্জ আছে, গ্লোবাল চ্যালেঞ্জেস আছে, লোকাল চ্যালেঞ্জ আছে, এগুলোকে আপনি চাইলে কি করতে পারেন, পয়েন্ট বাই পয়েন্ট আকারে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু রেকমেন্ডেশনটাকে আপনারা কি করবেন না ভাইয়া, পয়েন্ট আকারে লিখবেন না। এখন কি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কোন জায়গাটা পয়েন্ট আকারে লেখা যায়, কোন জায়গাটা পয়েন্ট আকারে লেখা যায় না? মানে মূল টপিকের বিষয়টা আপনি অবশ্যই কি করতে পারবেন, পয়েন্ট আকারে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, ওটা লিখলে আমি ওটা লিখতাম। কিন্তু যে আমাদের পেরিফেরাল যে আমাদের পোর্শন গুলো, সেগুলোকে কখনোই আমরা কি করবো না, পয়েন্ট আকারে লেখা যাবে না। হেডলাইন দিবেন না, হেডলাইন ছাড়াই লিখবেন। আর হেডলাইন দিয়ে যদি কেউ লিখতে চান, তাহলে আরেকটা ফরম্যাট আছে। ক্লিয়ার? এটা তো একটা জাস্ট ফরম্যাট, আরেকটা ফরম্যাট আছে, ওখানে হচ্ছে আমি দেখাবো যে হেডলাইন দিয়ে কিভাবে ফোকাস হেডিং লিখতে হয়। ক্লিয়ার? এই কথা কি সবার কেটে কেটে আসতেছে গাইস? এখন একটু বলেন তো, এখন কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন এখন? হ্যালো এভরিওয়ান।
আচ্ছা ঠিক আছে, ওকে। হেডলাইন্স দিয়ে হ্যাঁ, হেডলাইন্স স্যাম্পল দেবে, ক্লাস স্যাম্পল না, আমি ক্লাস নিব এটার উপরে। স্যাম্পল দেখা যদি সব হয়ে যেত তাহলে তো পুরো মানে পুরো কোর্সের স্যাম্পল বোধ চালা দিতাম, তাই না? এইভাবে মুখে লাইভ ক্লাসে ডেকে ডেকে আপনাদেরকে এরকম বলার তো উদ্দেশ্য ছিল না। আর একটা জিনিস ভাইয়া, এখন একটা মূল জিনিস হচ্ছে, ধরেন এই জিনিসটা আপনার একটা প্রশ্ন আমাকে একজন করেছে, এই জিনিসটা কিন্তু কি আমি বলছি আমাদের কোর্সটা ব্যাংক রিটেন কে ডিজাইন করে হয়েছে। এই জন্য ব্যাংকের বেসিস আমি 3 থেকে 3.5 পেজের লিখতে পারেন মোটামুটি সেই রিসোর্স গুলো আমি আপনাদেরকে বা সেই টপিক গুলো আমি আপনাদের দিয়েছি। এখন একটা কথা আমাকে একজন বলছেন যে ভাই আইবিএ তে তো আপনার পেজ থাকে 1.5 পেজ, সেখানে আমি কিভাবে লিখবো? উত্তর হচ্ছে আপনার এই লেখাটাকে তখন কি সরাসরি কথায় চলে আসতে হবে। এই যে আমি ইন্ট্রোডাকশন পার্টের পরে আরএমজি সেক্টরস অফ বাংলাদেশ, প্রসপেক্টস অফ আরএমজি, কারেন্ট সিনারিও, এই তিনটাকে আপনি একটা প্যারায় নিয়ে আসবেন। কথা কি বুঝতে পারছেন? মানে তিনটাকে ছোট করে করে একদম মেইন জিনিসগুলোকে একটা প্যারা নিয়ে আসবেন ইন্ট্রোডাকশনের পরে। আপনি সরাসরি কি আরএমজি সেক্টরের এটা এটাকে আপনি একদম কি করবেন, আপনি একটা প্যারাতে নিয়ে আসবেন। তারপরে চ্যালেঞ্জেস এর 2টা প্যারা তো থাকবে, গ্লোবাল চ্যালেঞ্জেস, লোকাল চ্যালেঞ্জেস। তারপর রিকমেন্ডেশন আর কনক্লুশনকে আপনি এক প্যারাতে নিয়ে আসবেন, মানে সংক্ষিপ্ত কিন্তু ইয়া করে ফেলবেন, কনসাইজ করে ফেলবেন। বুঝতে পেরেছেন রুবায়েত ইসলাম? ভালো প্রশ্ন ছিল আপনারটা। আর সেখানে আলাদা করে টাইটেল লেখার দরকার নেই। আই রিপিট, টাইটেল লেখার দরকার নেই, ঠিক আছে? এইটাই সমস্যা। এই যে এখন এটা আমরা আসবো আরেকটা ক্লাস, নেক্সট ক্লাস আমি দেখাবো যে ম্যাপিংটা খুব জরুরি, ঠিক আছে? মানে আমরা কি কি লিখবো এটা আগে ফিক্সড করে ফেলবো, ঠিক আছে? এবং সেটার জন্য আমি কতটুকু জায়গা নিব সেটা আমরা কি করবো আগে থেকেই হিসাব করে ফেলবো। এখন একটা লাস্ট কথা ভাই, আপনারা মোটামুটি সবাই একটা স্যাম্পল দেখলেন, ঠিক আছে? আরেকটা ক্লাস, আরো 2টা ক্লাস নিব আমি ফোকাস রাইটিং এর, ঠিক আছে? এখন তো মোটামুটি আপনারা সবাই স্কেলেটন জানেন। এখন আমি আপনাদেরকে কি করব, মানে দেখাবো যে এই লেখা এইভাবে লিখবো আমরা, ঠিক আছে? এর মধ্যে আপনারা কিন্তু মোটামুটি জেনে গেছেন 2 ক্লাসে যে কিভাবে আমরা ইন্ট্রোডাকশন, কিভাবে আমরা মেইন বডি, কিভাবে ডেফিনেশন, কিভাবে কনক্লুশন পার্ট লিখতে পারি, কনক্লুশন পার্টে কি কি টপিক কনস্ট্যান্ট থাকবে, যেমন আর্টিকেল থাকবে, সংবিধান আর্টিকেল থাকবে, এসডিজি থাকবে, এগুলো একদম ফিক্সড। তারপরে কিছু কনস্ট্যান্ট টপিক আছে যেমন হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এলডিসি গ্রাজুয়েশন, এগুলোকে আমরা আনবই। তারপরে নারী, এই যে জেন্ডার এই ইস্যুটা আমরা চেষ্টা করব প্রত্যেকটা ফোকাসে নিয়ে আসার জন্য। আই রিপিট, এই যে নারীদের যে কন্ট্রিবিউশনটা সেটা আমরা প্রত্যেকটা ফোকাসে কোনো না কোনো ভাবে হয় লাস্টে আনবো আমরা, ঠিক আছে? কনক্লুশন পার্টে বা রিকমেন্ডেশন পার্টে আমরা আনবো। লাস্ট কথা, ভাইয়া। আচ্ছা, যদি এগুলা পরের প্রশ্ন, এগুলো প্রীতম, এগুলো তো পরীক্ষার আগের প্রশ্ন ভাই, এগুলো তো এখন করার দরকার নেই। আচ্ছা, একটা জিনিস ভাইয়া, আপনারা সবাই ব্যাংকে রিটার্ন দিবেন, রাইট? আচ্ছা, যেই টপিকে প্রশ্ন আসুক না কেন, আমাকে একটা জিনিস বলেন তো, একটা জিনিস আপনারা যদি অ্যাড করেন এটা ইউনিক হয়, কেউ কি আমাকে একটু বলতে পারবেন কি সেটা? মানে ফোকাস রাইটিং, যেমন কিছু জিনিস বললাম না, যেমন ফোকাস, যে টপিকে ফোকাস আসুক আপনারা কি করবেন, এই জেন্ডার ইস্যুটাকে কি করবেন, হাইলাইট করে দিবেন লাস্টের দিকে। ক্লিয়ার? কোনো না কোনো ভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি। এরকম আরেকটা টপিক আছে যেটা যদি আপনি অ্যাড করেন তাহলে এই দেশভিত্তিক রিটেন গুলাতে আপনার রিটেনটা অন্য থেকে ইউনিক হবে। কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে বিষয়ে, না এসডি তো ভাই কমন বলে দিছি, এটা তো ভাই আগের বেচকেও বলছি, মানে 122 বেচকেও বলছি, আপনাদেরকেও বলতেছি। একটু মাথা খাটান তো ভাই, একটু মাথা খাটান, দেখি কে বলতে পারে। না, এলডিসি তো ভাই এই সেম জিনিসটা আমি কিন্তু গত ইয়াতো বলছি, বেঁচে বলছি, সেম লেখাটা দেখাইছিলাম ওদেরকেও, যারা পুরো স্টুডেন্ট তারা হয়তো জানবেন। সেম জিনিসটা কিন্তু আমি পুরানি ইয়াদেরকে বলেছিলাম, কিন্তু আমি বলতেছি যে ইউনিক কিছু, মানে হয়তো আগে ওভাবে কেউ লিখে নাই বা দেয় নাই, কিন্তু আপনারা দিবেন, জাস্ট আপনারা দিবেন। কেউ কি বলতে পারবেন? না না না, হচ্ছে না। যে কোনো টপিকে আপনার ফোকাস আসুক না কেন, আপনারা রোল অফ ব্যাংক, খেয়াল করেন আমার কথাটা ভাইয়া, রোল অফ ব্যাংক সেটাকে লাস্ট দিকে আপনারা চাইবেন একটু কি করে দেওয়ার জন্য ভাই, মেনশন করে দেওয়ার জন্য লাস্ট দিকে, রেকমেন্ডেশন অথবা কি কনক্লুশন পার্টে। আমার কথাটা কি ভাই ক্লিয়ার? কারণ দেখেন ব্যাংকের প্রত্যেকটা ফোকাসেই কিন্তু কি, মানে প্রত্যেক এই যে 6টা যে ক্যাটাগরি বলছি, প্রত্যেকটাতে কিন্তু ব্যাংকের একটা কন্ট্রিবিউশন আছে আলাদা, রাইট? আমি যদি একটু ইয়াতে যাই, দেখেন তো, পরিবেশ নিয়েও আছে, জেন্ডার রিলেটেড আছে, ইকোনমিক্স সরাসরি আছে, ডেভেলপমেন্ট সরাসরি আছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি হইতে পারে ভাই, নিজে কিভাবে ইয়া করে নিতে পারে, অ্যাডাপ্ট করে নিতে পারে কোন একটা ক্রাইসিস, কোন একটা ওয়ার নিয়ে, সেটা আপনি অবশ্যই মেনশন করবেন যে বাংলাদেশ ব্যাংকে কি পদক। এখন ব্যাংক বলতে কি স্পেসিফিক আপনার সেন্ট্রাল ব্যাংকের নাম বলতে পারেন, বাংলাদেশ ব্যাংক হ্যাজ টেকেন সাচ ইনিশিয়েটিভস টু ট্যাকল দিস আপকামিং প্রবলেমস, ঠিক আছে? তারপর ওদের উল্লেখযোগ্য কিছু কি দিতে পারেন ভাই,
অ্যাক্টিভিটিস গুলো দিতে পারেন, এবং এগুলো অবশ্যই ক্লজ এবং ফ্রেজ দিয়ে কি করবেন, যুক্ত করে দিবেন। আমি জাস্ট আপনাদের একটা প্লেন সেন্টেন্সে জিনিসটা ইয়া করে দিলাম। টেকনোলজি সেটাও সেম। তার মানে আপনাকে একটা ইউনিক জিনিসকে আজকে পেয়েছেন, মানে যে কোনো, আবার বলতেছি ভাইয়া, অনলাইন লাগবে নাকি পয়েন্টার না, কোনো প্যারা হবে না। এটা হচ্ছে যে ওই রিকমেন্ডেশন অথবা কনক্লুশন পার্টে ব্যাংকের মানে ব্যাংক কিরকম ভূমিকা পালন করতেছে ওই ফোকাসের ওই টপিকে, সেটা আপনি অবশ্যই লাস্টে লিখবেন, লাস্টে বা লাস্টের আগের প্যারাটাতে। ক্লিয়ার? আর আপনার যদি মনে হয় যে যেই টপিকে ফোকাস রেটিং আসছে সেখানে ব্যাংকের ডিরেক্ট কি আছে, আপনার রোল আছে, তাহলে সেটা ওই টপিক নলেজের মাঝখানে লিখবেন। ক্লিয়ার? বা আলাদা করে একটা প্যারাও দিতে পারেন রোল অফ ব্যাংকস দিয়ে। বুঝতে পারছেন আমার কথাটা? কিন্তু যদি ধরেন কথার কথা এনভায়রনমেন্ট রিলেটেড আসলো, সেখানে তো আর কি আমাদের এই বা আমাদের ব্যাংকের রোল কি রকম সেটা তো আপনি কি ওই মাঝখানে টপিক নলেজের মাঝখানে লিখতে পারবেন, তখন সেটাকে আপনার লাস্টে লিখতে হবে। বুঝতেছেন? নারী রিলেটেড যদি কোনো কিছু আসে সেটা তো মাঝখানে লিখতে পারবেন। যেমন আজকে কিন্তু আপনার একটা পিডিএফ আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, বলছিলাম যে এই পিডিএফটা আমরা প্রচুর ব্যবহার করবো। আজকে একটা টাস্ক দিচ্ছি, আগামীকাল একটা টাস্ক পাবেন, এবং প্রত্যেকটা টাস্ক আমার মতো করে ডিজাইন করে নেবেন। যাক, মেসেজটা কি ক্লিয়ার সবাই ভাইয়া? মেসেজটা হচ্ছে আপনারা যে রিলেটেডে ফোকাস আসুক না কেন, আপনারা ব্যাংকের রুলটাকে কোনো না কোনো ভাবে আপনি সেটা কি করবেন, সেটাকে সাইড করবেন। ওকে? আজকে মনে হয় কথা বেশি হয়ে গেছে, বুঝছে, মানে প্রচুর কথা বলছি, যত না বেশি হাতে লেগছে তার থেকে বেশি কথা বলছি। ওয়াটেভার ভাই। সো মোটামুটি এই দুইটা ক্লাসে আপনারা এত পর্যন্ত বুঝতে পারছেন যে একটা ফোকাস কিভাবে বিল্ড আপ করতে হয়, ঠিক আছে? আরো কিছু আমি এক্সাম্পল আনবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু আমি বলবো না যে এই টপিক গুলো আনছি দেখেন কেন আনছি, আমি শুধু আপনাদের এক্সপ্লেনেশন দিয়ে যাব, ঠিক আছে? ক্লিয়ার? আর কোরিলেশনটা আমি আপনাদেরকে শিখাবো যে একই জিনিস এই জিনিসটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো কিছু। আচ্ছা, ডেটা নিয়ে আমরা আরো একটু একটা ক্লাস নেব, ঠিক আছে? মানে নেক্সট ক্লাসে আমি দেখাবো আপনাদেরকে ডেটা, কমন ইন্ট্রো, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো, এবং সেখানে আর একটা কি করবো, ফোকাস সেটিং আমরা কি করব, আলোচনা করব। ক্লিয়ার? বুঝতে পারছেন গাইস? এখন বলতে পারেন যে ভাই আরএমজি কেন আমি এখানে আছি? ভাই আরএমজিটা না ভাই অল টাইম ক্লাসিক একটা কি ফোকাস সেটিং। আমি সেই আইবি এর 2012 না 13 সালে একটা ইয়া দেখলাম, মানে প্রশ্ন দেখলাম কোন একটা ব্যাংকের, সেখানে তারা আরএমজি নিয়ে কি করছে, ফোকাস সেটিং মানে এসএ রাইটিং দিয়েছে। এখনো আরএমজি রাইটিং, আরএমজি নিয়ে আসে। তো বুঝতে পারছেন এটা হচ্ছে ভাই অল টাইম ক্লাসিক একটা কি টপিক, এটা কোনো কি হবে না, যৌবন ফুরিয়ে যাবে না। বুঝতে পারছেন? আজকে দেয়া পিডিএফটা আরেকবার দিবেন প্লিজ, আমি গ্রুপে আজকে, আচ্ছা ঠিক আছে, আমি ওই ইয়াটাকে আবার আনতেছি। ক্লিয়ার? কনক্লুশন এবং রিকমেন্ডেশন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে প্রবল দাস যে কনক্লুশন আর রিকমেন্ডেশনের পার্থক্য কি? উত্তর, পার্থক্য হচ্ছে কনক্লুশন হচ্ছে পুরো লেখাটা সামারিটাকে আপনি জাস্ট আবার আনছেন, আর কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত সেটাকে আপনি আবার রিক্যাপ করেছেন। আর রিকমেন্ডেশন হচ্ছে কি স্পেসিফিক ওই প্রবলেম গুলাকে অ্যাড্রেস করার জন্য, ট্যাকল আপ করার জন্য কি কি আমার স্টেপস নেওয়া উচিত, সেটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। দ্যাট মিনস কনক্লুশন পার্টে আপনার মোটামুটি একটা কিন্তু কি পুরো সামারিটা পজিটিভ টোনে চলে আসবে, আর রিকমেন্ডেশন হচ্ছে কি 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 করতে হবে ওই টপিকটার উপরে, সেটা একটা রিকমেন্ডেশন। আর রিকমেন্ডেশন কিন্তু প্রত্যেকটা ফোকাসে আসতে নাও পারে। আমার কথাটা খেয়াল করবেন, প্রত্যেকটা ফোকাসের পার্টে কিন্তু রিকমেন্ডেশন পার্টটা ম্যান্ডেটরি না, মানে সবসময় রিকমেন্ডেশন আসবে, ইটস নট লাইক দ্যাট, কিন্তু কনক্লুশন পার্ট থাকবে। হোয়াট এভার, আমরা আরো কিছু টপিক যদি আমরা নেক্সট দিয়ে আলোচনা করবো, সেখানে আপনারা কি করবেন, আরো বেটার দেখতে পাবেন যে কোথায় কোথায় কনক্লুশন ছাড়া, রিকমেন্ডেশন ছাড়াও কনক্লুশন লেখা যায়। ক্লিয়ার? আবির হাসান দেখছি ভাইয়া, ঠিক আছে। চ্যালেঞ্জ সুপারিশ ডায়াগ্রাম করে লিখলে কেমন হবে? আচ্ছা, এবার একটা মজার জিনিস বলি ভাইয়া। একটা ক্লাস মোটামুটি এত পর্যন্তই, এখন একটা যে কথা বলবো এটা আরেকটু গুরুত্বপূর্ণ। একটা সময় আমাদের ফোকাস রাইটিং এর পেজ আনলিমিটেড ছিল, যে কারণে অনেকে বিভিন্ন রকম ডায়াগ্রাম ড্র করতো। খেয়াল করে দেখবেন মাঝখানে আমাদের ব্যাংক রিটেনে আমাদের ইয়া ছিল, ওই ইয়া ছিল, মানে পেজ আনলিমিটেড ছিল, যে কারণে মানুষ 6 পেজ 7 পেজ ফোকাস রাইটিং লিখতো, এবং একটা ট্রেন্ড চালু হয়েছিল মাঝখানে দেখবেন যে যে যত বেশি পেজ লিখতে পারে সে তত বেশি কি ভালো ফোকাস রাইটিং লিখতে পারে, এরকম একটা কথাবার্তা আমাদের মধ্যে চালু হয়েছিল, রাইট? বর্তমানে এইটা কিন্তু আর এখন চলে না। আপনি যত বেশি প্রাসঙ্গিক লেখা লিখবেন, যত বেশি প্রিসাইজ লেখা লিখবেন, যত সুন্দর সুন্দর রিলিভেন্ট ডেটা আপনি দিতে পারেন, তত বেশি আপনার নাম্বার পাবেন। তার মানে আপনার ওই ফিগার, আপনার ডায়াগ্রাম, এগুলা আপনি কি করবেন, যদি না দেন কোনো সমস্যা নাই। তবে মূল চ্যালেঞ্জটা কিন্তু আপনার একটাই, ওই লিমিটেড পেজের মধ্যে আপনাকে আটাইতে হবে। সুতরাং আপনার যদি মনে করেন যে টপিক নলেজ কম আছে, সেক্ষেত্রে আপনি ডায়াগ্রাম ড্র করে কি করতে পারেন। আর ডায়াগ্রাম ড্র করার একটা সুবিধা আছে, আপনি বিশাল ইনফরমেশনকে কিন্তু কি ডায়াগ্রাম স্কেচের মাধ্যমে সংগীত আকারে কি করে ফেলতে পারতেছে, সেটা রিপ্রেজেন্ট করে ফেলতে পারতেছে। দ্যাটস অলসো এ টেকনিক।
কিন্তু এটা ডিপেন্ড করে, মানে এটা কিন্তু ইউনিভার্সাল টেকনিক না যে সবসময় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আমার কথাটা কি ক্লিয়ার? যেমন ধরেন একটা এক্সাম্পল দেন, ধরেন আপনাকে পরীক্ষাতে আসলে এলডিসি গ্রাজুয়েশন, একটা ভালো প্রশ্ন, সবাই একটু খেয়াল করেন, দীপ সার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ধরেন আপনার এলডিসি রিলেটেড বা পোস্ট এলডিসি চ্যালেঞ্জেস নিয়ে আপনার কি করলো, সবাই খেয়াল করবেন, পোস্ট এলডিসি চ্যালেঞ্জেস, ঠিক আছে, পোস্ট এলডিসি গ্রাজুয়েশন চ্যালেঞ্জেস নিয়ে আপনার কি করলো, একটা ফোকাস সেটিং আসলো। এই ফোকাস সেটিং এ এখন বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের হিস্ট্রিটা, এটা আপনি চাইলে কি করতে পারেন, লাইন বাই লাইন লিখতে পারেন, অথবা মনে করে দেখেন তো কয়েকদিন আগে, এটা বেশ কয়েকদিন আগে হয়েছে, একটা পেপারে এলডিসির ইয়াটা ডায়াগ্রাম আকারে ড্র করা ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাইয়া ডায়াগ্রামটা খাতায় ড্র করে নেন। ক্যান ইউ গাইস রিমেম্বার ইট? ভাইয়া কেউ কি একটু মনে করতে পারতেছেন? আজ থেকে প্রায় আরো সপ্তাহ তিনেক আগে মনে হয় এলডিসি নিয়ে পেপারে, এই ডেইলি স্টার পেপারে বিজনেস সেগমেন্টে একটা আর্টিকেল লিখেছিল। সেখানে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের যে আমাদের জার্নিটা তারা একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে ড্র করেছিল। এখন আসেন খেলাটা, পরীক্ষাতে আপনাকে কিন্তু চাই নাই যে বাংলাদেশ কিভাবে এলডিসি গ্রাজুয়েশন করছে, আপনাকে পরীক্ষা প্রশ্ন ইয়াটা হচ্ছে কি পোস্ট এলডিসি গ্রাজুয়েশন চ্যালেঞ্জেস, মানে আপনাকে চ্যালেঞ্জেস গুলো লিখতে হবে, এবং চ্যালেঞ্জেস যেখানে আসে সেখানে রিকমেন্ডেশন পার্টটা আপনাকে লিখতে হবে, চাক আর না চাক। তাহলে বাংলাদেশ কিভাবে এলডিসি গ্রাজুয়েট করলো, এই জিনিসটা আপনি চাইলে অল্প কথায় ডায়াগ্রাম ড্র করার মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে আপনার সময় লাগবে কম, লেখা লাগবে কম, কিন্তু খাতা কিন্তু ভরে যাচ্ছে। উত্তরটা কি পেয়েছেন দীপ সাহা? দীপ সাহা, কারণ পরীক্ষার হলে তো ভাইয়া আমার ওই এলডিসি মানে বাংলাদেশের এলডিসির হিস্ট্রিটা তো আমার চাই না এক্সাম হলে। আর আমি যদি এলডিসির হিস্ট্রিটা যদি 1.5 পেজেস লিখে ফেলি তাহলে কিন্তু আমার লস। আর আমি যদি ডায়াগ্রামটা ড্র করে ফেলি, এটা কিন্তু মোটামুটি কি 60% পেজ অকুপাই করে ফেলছে, তাই না? লেখা আমার কম, আমি মোটামুটি সবকিছু কি তুলে নিয়ে আসছি, আমি সরাসরি কাজের কথা চলে আসতে পারবো। বুঝতে পারছেন টেকনিকটা ভাইয়া? আর এই জিনিসগুলো তো ভাই আপনার একদিন দুই দিনে ডেভেলপ হবে না। এই জন্য কিন্তু আমি বলি যে ভাইয়া এই পেপার থেকে অমুক জিনিসটা খাতায় নোট করে রাখেন, আপনারা জাস্ট আমার কথা মতো খাতায় নোট করে রাখবেন, দেখবেন এই যে আমি ইয়া করতে পারলাম, এখন একটা জিনিস শিখাই দিলাম আপনাদেরকে, এরকম আরো যখন কোনো টপিক আসবে আমি আপনাদের বলে দিব যে ওই যে একটা জিনিস পড়তে বলছিলাম ওইটা খাতায় তুলে দেন এক্সাম স্ক্রিপ্টে, বাস। সো এই জন্য বলছি পুরো কোর্স পর্যন্ত আমার শুধু ক্লাস করলে হবে না, আমার এই রেকর্ড দেখলে হবে না, অবশ্যই প্রতিদিনের নিউজ টাস্ক গুলো আপনার কি করেন ভাইয়া। আর যারা মিস করছেন তারা কি করবেন, একটু মানে গ্যাপে গ্যাপে তারা একটা একটা করে বাড়ান, ঠিক আছে? এই হচ্ছে ভাই মোটামুটি আজকের ক্লাস, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা আজকে ডেইলি টাস্ক দিয়েছেন, সেটাও গ্রুপে খুঁজে পাই নাই কেন? আচ্ছা, নতুন যারা পান নাই ওদের উদ্দেশ্যে একটা মানে সাপ্লিমেন্টারি আমার ক্লাস শনিবারে নেওয়া উচিত, ঠিক আছে? তাহলে শনিবার একটা রিক্যাপ ক্লাস আমি রাখছি, ওকে? শনিবার একটা রিক্যাপ ক্লাস আমি নিচ্ছি আপনাদের সাথে, ওকে ভাইয়া? ঠিক আছে, যারা নতুন তারা একটা ভালো আইডিয়া পাবে। তাহলে মোটামুটি ক্লাস এত পর্যন্ত। আপনাদের যদি কোনো ধরনের কোয়েরিজ গুলো থাকে, ঠিক আছে, তাহলে আমি একটু অনুরোধ করবো শনিবারে আমাকে জিজ্ঞেস করেন, কারণ কালকে আমার অনেকেরই এক্সাম আছে মনে হয়, ঠিক আছে? আমি জানি না ওই কাদের কাদের এক্সাম আছে, কিন্তু ওই যে ক্যাবের মনে হয় এক্সাম আছে, তো আপনারা ভাই পড়ালেখায় চলে যান। পেপারের ডেটটা কাইন্ডলি বলবেন। রবিন, আপনি একটু কাইন্ডলি ডেইলি নিউজ পেপার টাস্কে যান, একটু কমেন্ট গুলো দেখেন, মোটামুটি ইয়া চলে আসবেন। এবার আর্গুমেন্ট আসলে রিক্সা মেরুটে চলতে দেওয়ার পক্ষে বিপক্ষে, আমি চলতে দেওয়ার পক্ষে লিখেছি, এটা হবে সাদমান সাকিব, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় জানেন, আপনাকে যথেষ্ট পরিমাণ লজিক আপনাকে উপস্থাপন করতে হবে, বুঝতে পারছেন? এখন লজিক কি কি দিয়েছে সেটার উপর বেস করতেছে যে আপনার লেখাটা আসলে কিরকম হয়েছে। প্রতিদিন 10টার মতো না, দীপ সাহা, আমি তো 10টার মতো আর্টিকেল এখন দেই না, আমি তো কমাই দিচ্ছি। কিছু কিছু বলে যে একবার পড়েন, মানে আপনি হেডলাইনটা পড়লে হবে। কয়েকটা জিনিস বলে যে গুরুত্বপূর্ণ, দ্যাট মিনস ওইটা আপনাকে পুরোটা পড়তে হবে, ক্লিয়ার? বেশি আর্টিকেল দিই না, আর্টিকেল আমি কমাই দিচ্ছি, বুঝতে পারতেছি আপনাদের পড়ার লোড আস্তে আস্তে বাড়তেছে। কনক্লুশনে রেকমেন্ডেশন নিয়ে আসা যায়, হ্যাঁ যায়। কনক্লুশন পার্টে আপনি রেকমেন্ডেশন তুলে আর্গুমেন্ট প্যাসেজ, এটা স্টাইলও কি দেখাবেন ভাই? এটা তো ক্লাস হবে অনুরোধ, এটা তো ক্লাস হবে ভাই আলাদা। আর্গুমেন্টের রাইটিং উপর একটা বা দুইটা ক্লাস হবে, প্যাসেজের উপর একটা ক্লাস। এটা আমি জানাবো বিসি কে। আপনার আমি আপডেট দিয়েছিলাম ওই সামরিক ভূমি, আমি জানি না কারা অ্যাপ্লাই করেছে, ডেট কিন্তু পেয়ে গেছেন। সুতরাং আমার আপডেট গুলা পেয়ে আপনার ভাবিয়ে না যে ভাই ভাইয়ের আপডেট মিলে না, ভাই বলছে নভেম্বর এক্সাম হয়ে গেছে, অক্টোবরের লাস্ট উইক এক্সাম, এইসব ভুল ধরা থেকে আপনার আমার আপডেট মানে কি ভাই? এখন আমার পক্ষে তো ভাই পসিবল না ওই একটা অর্গানাইজেশনে গিয়ে বসে থাকা আর হ্যাঁ ভাই কবে হবে কবে। আমি যখন কোনো একটা জিনিস শুনতে পাই যে ওরা একটা মিটিং করতেছে, এখানে পরীক্ষা নিয়ে এজেন্ডা আলোচনা হচ্ছে, তখন আমি আপডেট দিয়ে দিই। তো আমার আপডেটের একুরেসি এইটা ভাই আপনার যা আমার আবার বলতেছি ভাই,
একদম 100% একুরেসি মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে অফিসার ক্যাশ রিটার্ন রেজাল্ট কবে দিবে, এটা আমি বলতে পারি না। তবে এটা বলতে পারি যে অফিসার ক্যাশ রিটার্ন খাতা কাটা শেষ, এই খাতা সব বাংলাদেশ ব্যাংকের কাছে কি চলে আসছে, মার্কশিট চলে আসছে, কিন্তু এখন রেজাল্ট পাবলিশ হবে না। এখন আপনারা যদি ভাই জ্ঞানের জ্ঞান করেন, মানে ডোন্ট মাইন্ড, আমি ফ্রাঙ্কলি বলতেছি, এখন আপনারা যদি আমাকে বলেন যে ভাই ওসি রেজাল্ট কবে দিবে, ভাই এটা আনসার কি আমার কাছে আছে? আপনি বলেন। হ্যাঁ, একটা ইয়া করে যে অমুক মাসে ওসি রেজাল্ট ওরা দিবে, এরকম একটা পরিকল্পনা করে, সেটা আমি আপনাদের বলে দিই। এখন আপনারা আমাকে বলেন কি ভাই কত তারিখে দিবে ভাই? আচ্ছা, আপনার কি মনে হয় আমি, আরে আমার চাকরি আবার এগুলা বাদ দিয়ে আমি ওই কত তারিখে দেবো এটা প্রতিদিন ঘ্যানের জ্ঞান করে ইডি স্যারকে জিজ্ঞেস করবো? আর ইডি স্যার, মানে ইডি স্যারকে এতই মানে কি মানে ফ্রি মুক্ত যে তারা ডেলিটে জিজ্ঞেস করে, ভাই কবে দিবেন, ভাই কবে দিবেন? সো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। একটা আপডেট, ঠিক আছে, আপডেট দেওয়ার মানে হচ্ছে আপনার একটা অ্যালার্ট হয়ে যাওয়া যে এক্সাম হয়ে যাবে, আপনারা পড়েন। একটা সার্কুলার আপডেট দেওয়া মানে হচ্ছে কি একটা পজিটিভিটি আপনাদের তৈরি করা, যে সার্কুলার আসতেছে একটু পড়ি, অনেক সার্কুলার আসতেছে বা অমুক সার্কুলার আসতেছে, তারপর রেজাল্ট দিবে, এটা মানে ওটা হচ্ছে কি যে আপনি এখন অ্যালার্ট হয়ে যাবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? রেজাল্ট দিবে মানে কি, এখন আপনি কিন্তু হাইলি অ্যালার্ট। আপনাকে উভয় প্ল্যান কি করতে হবে, সাজাতে হবে, যে আসলে আমি কি করবো, না আসলে আমি কি করবো। বুঝতেছেন? এছাড়া কিন্তু আপডেট আসলে কোনো মাহাত্ম নাই। ক্লিয়ার? আর ওই রিক্যাপ ক্লাসে আমি দেখাবো যে আমার ওভারঅল কোর্সটা আপনারা কিভাবে কি করবেন, মানে পড়া করবেন এবং নিজের পড়ার সাথে আমার কোর্সটা কিভাবে অ্যালাইন করবেন, ঠিক আছে? আর 23-20 ওই নভেম্বর ডিসেম্বর থেকে হওয়ার কথা আমি শুনেছিলাম আজ থেকে 1 মাস আগে। ঠিক আছে, এখন সেটা তো নির্ভর করতেছে পলিটিক্যাল ইয়ার উপর, কন্ডিশনের উপরে। ওই যে বললাম, এখন যদি দেশে একটা ভাই দুর্যোগ চলে আসে, পলিটিক্যাল যদি একটা দুর্যোগ চলে আসে, ভাই পরীক্ষা তো কখনোই নভেম্বর ডিসেম্বর সেক্ষেত্রে হবে না। কিন্তু তাদের প্ল্যান হচ্ছে নভেম্বর ডিসেম্বরে কি করে দেয়া, শুরু করে দেওয়া। আই রিপিট, নভেম্বর ডিসেম্বরে শুরু করে দেওয়া। ঠিক আছে, টেন্ডার হয় না, কিন্তু যে কি বললাম আগে, ওদের একটা প্ল্যান থাকে না, ত্রৈমাসিক, ঠিক আছে, পরিকল্পনা থাকে, কিন্তু ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক একটা পরিকল্পনা থাকে। ওই এজেন্ডার মধ্যেই চলে আসে যে এই বছরের মধ্যে তারা 2023 ভিত্তিক এক্সাম গুলা কি করবে ভাইয়া, অনুষ্ঠিত করবে। বুঝতে পেরেছেন? সেইখান থেকে আসলে পাওয়া। না, ডিএমএলসি হাইব্রিড হবে না, ডিএমএলসি আমি আলাদা পোস্ট দিব নাহিদুল, ঠিক আছে? ফোকাসে একটা এক্সাম, এটা হ্যাঁ নেওয়া যায়, ফোকাস এক্সাম আরো কয়েকটা ক্লাসের পর একটা আপনাদের উপর একটা ফোকাস। হ্যাঁ, চমৎকার একটা কথা বলছেন। ফোকাস সেটিং আমার ডিভাইস কিনতে হবে, টু বি অনেস্ট। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে সরাসরি বলি, এই যে স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, ওই টাকা দিয়ে একটা ডিভাইস কিনবো যেন আপনাদের খাতাটা ইভালুয়েট করতে পারে, একটা নোট, মানে একটা ভালো একটা প্যাড কিনবো। এখন তো আমি ল্যাপটপে ক্লাস করাচ্ছি, তো একটা আলাদা প্যাড কিনবো আপনাদের ক্লাসের জন্য, যেন আপনাদের ওই যে খাতাগুলো যেন আমি ইভালুয়েট করে করে ওই পিডিএফ গুলোতে যেন আমি কি করে মার্কিং করে দিতে পারি, যেন আপনারা কি সেটা বুঝতে পারেন যে এই জায়গা ভুল, ওই জায়গায় ভুল। বুঝতে পারছেন? আগে যেটা আমার ছিল না। টেন্ডার হওয়ার 20 দিনের পরে কিন্তু, টেন্ডার মানে ইয়ে হওয়ার পরে 20 থেকে 1 মাসের মধ্যে এক্সাম হয়ে যায়। আচ্ছা, আবির আমি দেখছি মেসেজটা। আর গাইস আজকে এত পর্যন্ত থাক, ঠিক আছে? আমি আর মানে আমার অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছি, খেতেও যাই আমি, ঠিক আছে?